এই ট্রেনিং এর বেসিক রুলস যদি আমরা বলি সেটা হচ্ছে যে আমরা কথা বলার সময় এনগেজ করে কথা বলবো, আমরা মিউট রাখবো যেন আমাদের কথাগুলো ভালোভাবে শোনা যায়। অন্যরা যখন কথা বলবে তখন অবশ্যই আমরা সেটা করে শুনবো ফার্স্ট, দেন রাজনৈতিক আলাপ, সেন্সিটিভ ইস্যু যেগুলো আছে সেগুলো আমরা এখানে করবো। আর আপনাদের সকলের ক্লাসটাকে জানিয়ে রাখবো যে আমাদের এই সেশনগুলো রেকর্ড হয়। আমরা এই রেকর্ডেড ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে আপনাদেরকে দিয়ে দিব, সেগুলো আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। আজকে আমরা কিছু গ্রুপে আমাদের যেসব গ্রুপগুলো আছে সেগুলোতে আমরা ক্লাসের লিঙ্কটা দিয়েছি। নেক্সট ক্লাস থেকে আমাদের সিলেক্টেড যারা আমাদের নিয়েছে বা নিবে তাদের গ্রুপগুলো থেকে আমরা সেখানে আমাদের ক্লাস লিঙ্কগুলো দিব। অনেকেই ক্লাসগুলো দেখতে পেয়েছে বা আরো একটু ভালোভাবে বুঝতে পেরেছে, যাতে আজকে সেই ইন্টারেস্টেড পার্সনদের ক্লাসে আমরা আজকে মূল আলোচনা করে দেবো। আমাদের দুটো বিষয় আপনারা করেছেন। একদম ফার্স্ট আমাদের যে কম্পিটেন্সি আছে, এটা আমরা বলি সিনারিও। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে পড়াশোনা যেটা শুরু করবো ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন প্রিভিয়াস সেক্টর, এইটা নিয়ে। হ্যালো হ্যালো, এই তো আম্মা আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আম্মা, আচ্ছা শরীর আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি তো এখনো অফিসে আছি। বাসায় এখন যে অনলাইন ক্লাস হচ্ছে, অনলাইন ক্লাসটা শেষ করে বাসায় যাবো। আচ্ছা, আমাদের সকালে ফোন দেবেন। শোনা যাচ্ছে আমাকে নিশ্চয়ই? ধন্যবাদ। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন প্রিভিয়াস সেক্টর। এটা আমাদের সিএসে আমরা দেখেছি যে আমাদের প্রথম মডিউল, এটা হচ্ছে ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন প্রিভিয়াস সেক্টর। তো আপনাদের কাছে, আপনারা এখানে যারা আছেন সেশনে জয়েন করছেন, আপনাদের প্রথম টাস্ক হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমাদের সিএস থেকে আমরা আমাদের ওই 11টা মডিউলের নাম আমরা একেবারে মুখস্থ করে ফেলবো। এটা নেক্সট সেশনে আমরা সকলকেই পড়াটা ধরবো, কে কেমন কতটুকু মুখস্থ করতে পারছে। কারণ আমার সাবজেক্টের নাম বা আমার বিষয়ের নাম, আমার মডিউলের নাম যদি আমার মুখস্থ না থাকে তাহলে আসলে সামনে এগোনো উচিত। ঠিক আছে, গতদিন আমি আসলে বলতে ভুলে গেছিলাম, এটা পরে আমার মনে পড়ছে, কিন্তু আজকে বলে দিলাম। নেক্সট দিন কিন্তু আমাদের কাজ থাকবে, আপনারা নোট খাতা কলম নিয়ে বসছেন নিশ্চয়, আপনারা নোট করে নিচ্ছেন। নেক্সট দিনে কাজ করছে আমাদের 12টা মডিউলের নাম মুখস্থ করা। তো এবার আসেন এখানে, আজকে আমরা যেটা করবো, আজকে আমাদের সেশন আমরা যত প্রিভিয়াস টার্মিনোলজিস গুলো জানি। গতদিন আমি আলোচনা করতেছিলাম যে প্রিভিয়াস টার্মিনোলজি আছে অনেক, কিন্তু
তার ভিতর থেকে ওই যে রেঞ্জ অফ ভেরিয়েবলে আমাদের কিছু স্পেসিফিক টার্মিনোলজি সেট করে দিয়েছে, সেই স্পেসিফিক টার্মিনোলজিগুলো ধরে ধরে আমরা আজকে করবো ইনশাআল্লাহ। তো আসি আমাদের আজকে লার্নিং আউটকাম যেটা থাকবে, আমরা হচ্ছে পিভট টার্মগুলোকে আমরা ডিফাইন করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমরা ওয়ার্ক প্লেসে আমাদের এই পিভট টার্মিনোলজিগুলো অ্যাপ্রোপ্রিয়েট ভাবে উপস্থাপন করতে পারবো। এই দুটো হচ্ছে আমাদের আজকে লার্নিং আউটকাম। তো প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে পিভট। এখন আমি একটু প্রশ্নের মাধ্যমে শুরু করতে চাচ্ছি, আমরা পিভট বলতে কি বুঝি বলেন, এক একজন করে যে যেটা বোঝেন সে সেটাই বলে। কেউ কিছু বুঝি না আমরা পিভট। আমরা এখানে কেউ কিছু যদি না বুঝি তাহলে আমরা তো এই কোর্সটি কিভাবে আসলাম ভাই? এটা তো আমরা অ্যাব্রিভিয়েশন বুঝলাম যে পিভট অ্যাব্রিভিয়েশন হচ্ছে এইটা, কিন্তু এটা মানে কি বা কেন বা আমি যদি সংজ্ঞায়িত করতে চাই পিভটকে তাহলে কিভাবে করবো? এটা অ্যাব্রিভিয়েশন আমি বুঝলাম, কিন্তু জিনিসটা আসলে কি? আর কেউ বুঝি না এখানে? ট্রেনিং সিস্টেম, একটা পয়েন্ট পাইলাম। আর একটা সুনির্দিষ্ট কি বলবো এটাকে, ওয়ার্ক বা কাজে দক্ষ করে তোলে এবং কর্মসংস্থানের জন্য প্রস্তুত করে। আর যে দুজন সংজ্ঞা বললেন আপনারা মনে হচ্ছে এর আগে বিষয়টাকে মানে অবগত, একটু নতুনদের কাছ থেকে আমি একটু শুনতে চাচ্ছি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং দেখে যা বোঝে তাই বলে। জি রাহাত বলেন। তাহলে আপনারা যে কদিন বললেন শিক্ষা ব্যবস্থাটাকে আমরা কমন পাইছি, যে এটা একটা শিক্ষা ব্যবস্থা, তাই তো? নতুন জাতের কথা বলতেছে আপনি, এখানে নতুন কেউ নাই। আমরা একটু তাহলে দেখি আসলে কি সঠিক বলছেন যে এডুকেশন অ্যান্ড ট্রেনিং সিস্টেম, নট অনলি এডুকেশন সিস্টেম। তার মানে এটা হচ্ছে আমাদের শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা, ঠিক আছে? অন এডুকেশন অ্যান্ড ট্রেনিং সিস্টেম। তারপরে একজন বলছেন কর্মসংস্থান সৃষ্টি করে, এটা আমাদেরকে নলেজ এবং স্কিল প্রোভাইড করে যা আমাদেরকে এমপ্লয়মেন্টে সহযোগিতা করে।
কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে দেয়। আমাদেরকে আরো বলতেছে যে আমাদের ভিতরে অ্যাটিটিউড বা আচরণগত একটা ডেভেলপমেন্ট আসে, যেটা আমাদের বেটার প্রোডাক্টিভিটি করতে সহযোগিতা করে। ফাইনালি এটা হচ্ছে আমাদের সেফটি এবং হাইজিন মেনে কাজ করার মানসিকতাটা অথবা ম্যানারটা শেখা। এই হচ্ছে আমাদের টিজেট। আর অ্যাপ্লিকেশনটা সঠিকই বলেছেন যে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, এটা হচ্ছে টিজেটের অ্যাপ্লিকেশন। তো এই চারটে জিনিসকে যদি আমরা একত্রিত করে একটা সংজ্ঞায় নিয়ে আসি, তাহলে আমরা এভাবে বলতে পারি ইজ অ্যান এডুকেশন অ্যান্ড ট্রেনিং which provides knowledge and skills for employment and development attitude to work for better productivity in a systematic manner with safety and health. এটাই হচ্ছে টিজেটের সংজ্ঞা। তার মানে আমরা যদি মুদ্রা কথাই বলি, এটা এমন একটা ট্রেনিং এবং শিক্ষা ব্যবস্থা যার মাধ্যমে আমরা এই যে যেটা বলছেন আরেকজন ভাই, যেটা খুবই যথাযথ, এই এডুকেশন এবং ট্রেনিং সিস্টেমের মাধ্যমে আমরা স্পেসিফিক অকুপেশন এমন দক্ষতা অর্জন করি যেটা আমাদের কর্মসংস্থান সুনিশ্চিত করে এবং কর্মসংস্থানে সেফটি মেনে কাজ করার মানসিকতা গড়ে তোলে। এটাই হচ্ছে টিজেটের সংজ্ঞা। এখন আশা করি টিজেটটা কি সেটা আমরা সকলে বুঝতে পারছি। এতদিন শুধু টিজেট টিজেট শুনছি, কিন্তু টিজেট হচ্ছে একটা হোল সিস্টেম। তার মানে এর ভিতরে ট্রেনিং থাকবে, এর ভিতরে সার্টিফিকেশন থাকবে, এর ভিতরে কর্মসংস্থান সুযোগের সৃষ্টি থাকবে, এবং ইট মাস্ট বি ভেরি স্পেসিফিক। মানে যিনি ইলেকট্রিক্যালের কাজ শিখবেন উনি ইলেকট্রিক্যালের কাজই শিখবেন, এবং কর্মসংস্থানের রিকোয়ার্ড যে নলেজ বা এবং দক্ষতার প্রয়োজন সেই জিনিসগুলো উনি এই এডুকেশন এবং ট্রেনিং সিস্টেমের মাধ্যমে অর্জন করবেন। স্পেসিফিক হতে হবে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু টিজেট সিস্টেমে ট্রেড বলি না, আমরা বলি অকুপেশন। কি বলি আমরা? অকুপেশন। আমরা এডুকেশনের কিন্তু নো ট্রেড, নো সাবজেক্ট, এগুলো কোনো কিছুই বলি না, অকুপেশন। কারণ এখানে যা কিছু করা হয় না কেন কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী করা হয়। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা অকুপেশন। এখন প্রত্যেকটা সিস্টেমেরই একটা ফ্রেমওয়ার্ক থাকে। যেমন আমাদের দেশে নর্মালি 3 ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত। একটা হচ্ছে জেনারেল এডুকেশন আমরা যেটাকে বলি, আর একটা বলি হচ্ছে রিলিজিয়াস এডুকেশন, যেটাকে আমরা বলতে পারি ধর্মীয় শিক্ষা, আর আরেকটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন। এই টেকনিক্যাল এডুকেশনের ভিতরে আবার দুইটা প্যাটার্ন আছে, একটা ফর্মাল একটা নন ফর্মাল। তো প্রিভিয়াসটা মূলত হচ্ছে নন ফর্মাল বা নন একাডেমিক। আর 4 বছরের মধ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, এইগুলো হচ্ছে একাডেমিক প্রিভিয়াস। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং সেগুলোকে বলা হচ্ছে একাডেমিক প্রিভিয়াস বা কারিগরি শিক্ষা। আর নন একাডেমিক বা নন ফর্মাল যেটাকে আমরা বলতে পারি, সেটাকে বলা হয় এই যে এই ধরনের 3 মাসের বেসিক ট্রেড কোর্স, আমরা যে সিবিটি সিস্টেমে আমরা আরপিএল নেই, আমরা যেটা করতেছি এগুলো সব নন ফর্মাল মানে নন একাডেমিক এডুকেশন অ্যান্ড ট্রেনিং সিস্টেম আমরা বলতে পারি। তো এই ফ্রেমওয়ার্কের ভিতরে আমাদের জেনারেল এডুকেশন একটা ফ্রেমওয়ার্ক আছে, যে ক্লাস 1 প্রাইমারি এডুকেশন। প্রাইমারি এডুকেশনে ক্লাস 1 to 5 আছে, সেখানে প্রত্যেকটা ক্লাসের কিছু সিলেবাস নির্ধারণ করা আছে। আবার 6 থেকে 10 এসএসসি, এইচএসসি এইভাবে থাকে। আমরা রিলিজিয়াস এডুকেশন সিস্টেমে যদি যাই, আমি যেহেতু মুসলমান, আমি মাদ্রাসা এডুকেশন সিস্টেমের কথা বলতে পারবো, ভালো জানা। অন্যান্য ধর্মীয় যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানকার লেভেল বা ফ্রেমওয়ার্কটা জানা না। মাদ্রাসা এডুকেশনে ওই যে আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে, সাহানিয়া মাদ্রাসা আছে, হচ্ছে দাখিল, ফাজিল, কামিল,
এরকম আছে, ঠিক আছে। আবার কম মাদ্রাসা আছে, দায়রা আছে, না কি যেন বলে, এরকম ওদের লেভেল আছে। তো প্রত্যেকটা এডুকেশন সিস্টেমে এরকম একটা ফ্রেমওয়ার্ক আছে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সেমিস্টার 8টা সেমিস্টার, 4 বছর মেয়াদী 8 সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টার ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করে সেকেন্ড সেমিস্টারে যেতে হয়। এরকম ভাবে কিন্তু একটা ফ্রেমওয়ার্ক আছে। তো সেম ভাবে টিভের যে সিস্টেমটা আছে এডুকেশন এন্ড ট্রেনিং, এইখানেও একটা ফ্রেমওয়ার্ক বিদ্যমান, যে ফ্রেমওয়ার্কটা মেনটেন করে আমাদেরকে এই ট্রেনিং গুলা করতে হয়। তো সেই ফ্রেমওয়ার্কটাকে বলা হয় হচ্ছে এনটিবিকিউএফ, ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। বর্তমান যেটার নাম হচ্ছে বিএনপিএফ, বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। তো যেহেতু আমরা পুরনো সিবিএলএম মেনটেন করতেছি এবং আমাদের সিএস এর ভিতরে এনটিবিপিএফটা উল্লেখ আছে, সেহেতু আমরা এনটিবিপিএফ নিয়ে আলোচনা করব। এনটিবিপিএফ এবং বিএনপিএফ এর ভিতরে খুব বেশি পার্থক্য নেই, সেটা আমরা সাদৃশ্য এবং পার্থক্য নিয়ে নেক্সটের কোন এই সেশন শেষে বা নেক্সট সেশনে আমরা ওইটা নিয়ে আলোচনা করব। তো এই এনটিবিপিএফ ফ্রেমওয়ার্ক হচ্ছে, আমরা যদি খুব সংজ্ঞায়িত করি, যে প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের একটা সুনির্দিষ্ট কিছু গাইডলাইন থাকে, কিছু প্রিন্সিপাল থাকে। এই এনটিবিপিএফ ফ্রেমওয়ার্কটা হচ্ছে টিবেটের, এটাকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি, ইটস এ সেট অফ প্রিন্সিপাল এন্ড গাইডলাইন। তো এইখানে কিছু বলা আছে যে আপনাকে প্রথমে লেভেল 1 কমপ্লিট করতে হবে, তারপরে আপনি লেভেল 2 দিতে পারবেন, লেভেল 1 এর এন্ট্রি নিতে গেলে এরকম এরকম এই কোয়ালিফিকেশন থাকতে হবে, অ্যাসেসমেন্টটা কিভাবে হবে, কারা অ্যাসেসমেন্ট নিবে, এই সব কিছু হচ্ছে এই ফ্রেমওয়ার্কের ভিতরে বর্ণনা করা থাকে। দ্যাটস হোয়াই উই কল ইট সেট অফ প্রিন্সিপালস এন্ড গাইডলাইন, মানে কিছু নীতিমালা এবং গাইডলাইনের সমষ্টি। এই ডকুমেন্টটাকে বলা হয় হচ্ছে এনটিবিপিএফ ফ্রেমওয়ার্ক। এটা কি করে? মূলত এই ফ্রেমওয়ার্কের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের লার্নাররা বা আমাদের পার্টিসিপেন্টরা বা এই এনটিবিপিএফ ফ্রেমওয়ার্কের আওতায় যারা আসবে, টিভের সিস্টেমে যারা আসবে, তাদের অর্জিত দক্ষতার স্বীকৃতি প্রদান করবে। ঠিক আছে, আমার কথায় সার্টিফিকেশন। যেমন আমরা কি করতেছি, এনার্জিতে রেজিস্ট্রেশন করতেছি প্রথমে, তারপরে তাদের সিএস ধরে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ধরে আমরা ট্রেনিং নিচ্ছি, অথবা আমি কাজ জানি কিন্তু ওই ফ্রেমওয়ার্কের সঙ্গে আমার ওই জানা কাজটাকে অ্যালাইন করতেছি, এরপরে একজন এক্সটার্নাল অ্যাসেসর এসে আমাকে অ্যাসেসমেন্ট নিচ্ছে। এই যে টোটাল প্রসেস, এগুলোকে একটা গাইডলাইনের মাধ্যমে। তো অ্যাসেসমেন্ট নেওয়ার পরে কম্পিটেন্সি বিচার করে কম্পিটেন্ট আইদার নট ইয়েট কম্পিটেন্ট করতেছে, সেটা আবার আমার সার্টিফিকেটটা আমি অনলাইনে পাচ্ছি, সেই সার্টিফিকেটটা আমরা রেফারেন্স হিসেবে বিভিন্ন জব সার্কুলারে দিতে পারতেছি। তো এই সব কিছু মিলে হচ্ছে এই গাইডলাইন এবং প্রিন্সিপাল সেটটা। তো এটার উদ্দেশ্য হচ্ছে আমাকে রিকগনাইজ করা, অ্যাজ এ পার্টিসিপেন্ট, অ্যাজ এ এক্সপার্ট পার্সন হিসাবে আমাকে রিকগনাইজ করে, রিকগনিশন দিতে, স্বীকৃতি দিতে। ঠিক আছে, যে আমি যে স্কিল এবং নলেজ অর্জন করেছি সেটা স্বীকৃতি প্রদান করবে হচ্ছে এই এনটিবিপিএফ ফ্রেমওয়ার্কে। এটা ওই যেটা বললাম যে এটা শুধু সেটা করে না, অলসো ডেসক্রাইব দ্য কম্পিটেন্সিস রিকোয়ার্ড টু ডু এ জব। ওইটা বলছে অকুপেশন। আমরা যদি কম্পিউটার অপারেশন লেভেল 2 করতে চাই, তাহলে এই কম্পিউটার অপারেশন লেভেল 2 করতে গেলে আমার ভিতরে কি কি কম্পিটেন্সিস থাকতে হবে, সেইটাও এই এনটিবিপিএফ ফ্রেমওয়ার্ক আমাকে বলে দেবে। এই কারণে কিন্তু সিএস ডেভেলপ হয় এবং সিএস গুলা হয়। তার মানে সিএস ডেভেলপ করা এবং সিএস পাবলিশ করা, এটা এনটিবিপিএফ ফ্রেমওয়ার্কের একটা অংশ। এই অংশের মধ্যে আমাদের এই কাজগুলো হয়ে থাকে এবং কারিকুলাম ডেভেলপ করে দেয়। ঠিক আছে, আর সিএস আমি এখন স্বল্প কথা বলে রাখি, সিএস নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে। সিএসটা মূলত হচ্ছে ইন্ডাস্ট্রি নিড, যাকে রিপ্রেজেন্ট করে, ইলাস্ট্রেট করে, আমাদের চোখের সামনে তুলে ধরে একটা স্ট্রাকচারড ওয়েতে, একই জায়গায় অ্যাকোমোডেট করে আমাদের সামনে তুলে ধরে, ওইটা হচ্ছে সিএস। এই জন্য বলা হয় কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। অ্যান্ড কম্পিটেন্সি
standard also is the requirement of industry. কারণ আমরা কিভাবে সঙ্গে পড়ে আসছি যে ইটস এ এডুকেশন এন্ড ট্রেনিং সিস্টেম টু এনশিওর দ্য জব প্লেসমেন্ট। তাহলে আমাকে কাজ করতে হলে আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করব, যাদের কাজ করব, তাদের নিডগুলো বা তাদের চাহিদাগুলো কিন্তু আমাকে পারতে হবে। ঠিক আছে? তো এই জন্য এই এনটিভিটি ফ্রেমওয়ার্কের শুরুতে এর ভিতরে সিএস এবং কারিকুলামটা পড়ে এবং এইটা থেকে আমরা ওই গাইডলাইনগুলো পেয়ে যাই। দ্যাটস কল এনটিভিটি ফ্রেমওয়ার্ক বা এনটিভিটি। তো যদি এক কথায় আসে যে এনটিভিটি কি, তাহলে আমরা কি উত্তর দেবো? স্যাররা কি আমাকে শুনতে পাচ্ছে? এক কথায় বলবো যে এনটিভিটি ইজ এ ফ্রেমওয়ার্ক, এটা একটা ফ্রেমওয়ার্ক অথবা মানদণ্ড প্রদান করে, অথবা ইজ এ সেট অফ প্রিন্সিপাল এন্ড গাইডলাইন। ঠিক আছে? এখন এই গাইডলাইনটা কি করে যে আমাদের লার্নারের অ্যাচিভমেন্ট থেকে রেকর্ড করে আর হচ্ছে আমাদেরকে ন্যাশনালি রিকগনাইজ করে। কিসের রিকগনাইজ করে? প্রশ্ন আসতে পারে যে এক স্কিল এবং নলেজের রিকগনিশন করে এবং আমাদের সামনে তুলে ধরে যে কম্পিটেন্সিস রিকোয়ার্ড টু ডু এ জব। জব কোথায় করবো? কর্পোরেশন বা ইন্ডাস্ট্রিতে। এটাই হচ্ছে এনটিভিটি। জি, দোলন হাওলাদার হ্যান্ডরাইজ করছিলেন, বলেন স্যার। কোন প্রফেশন? কি লেভেল 1 আছে? আপনি কত সালে করছেন? আপনি কত সালে লেভেল 2 করেছিলেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পেরেছি স্যার। স্যার প্রথমত হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স লাইট ইঞ্জিনিয়ারিং, এটা শুরুই লেভেল 3 থেকে, এটা লেভেল 1 এন্ড 2 নাই। এক নম্বর, তো যেটা শুরুই লেভেল 3 থেকে সেটা তো লেভেল 1 2 লাগবে, এটাই তো ফার্স্ট লেভেল। এনএসডি এর ওয়েবসাইটে যে আমি মাত্র চেক দিচ্ছি আপনার কথা শুনে, আমি এইমাত্র চেক দিলাম। তো আমি স্যার মানে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর মানে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেনেন্স ফর লাইট ইঞ্জিনিয়ারিং অকুপেশন লিখে সার্চ দিয়েছি, এখানে শুধুমাত্র লেভেল 3 আসছে, লেভেল 2 বা 1 কোনো কিছু আসে না। আচ্ছা, এটা একটু চেক দিন, আমি আছি একদম এসে আছি ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স ফর কনস্ট্রাকশন। এইটা হচ্ছে আমরা যদি একটু দেখি জাস্ট অন এ মিনিট, লেভেল 1 সিএস ডেভেলপ হয়েছে হচ্ছে 18/6/2025, 2 ডেভেলপ হয়েছে 26/2/2025। ঠিক আছে? আর তার মানে
যখন করছেন তখন 23 সালে না, 23 সালে ওইটাও লেভেল, আপনি কত করছেন? লেভেল 3। আচ্ছা, লেভেল 2 করেছিলেন, তার মানে 23 সালে লেভেল 1 হয়েছিল না। যেমন আমি নিজে কম্পিউটার অপারেশন লেভেল 3 করেছি, তখন লেভেল 2 হয়েছিল না। পরবর্তীতে লেভেল 2 সিএস ডেভেলপ হয়েছে। এখন যদি কেউ 3 করতে চায় তাহলে তাকে একটা 2 করতে হবে স্যার। এই জন্য তখন আপনার লাগে না, কারণ তখনকার সিদ্ধান্ত ছিল যে অপপ্রফেসরটা সরাসরি লেভেল 2 থেকেই হবে, কিন্তু পরবর্তীতে ইন্ডাস্ট্রি ডিমান্ড অনুসারে আবার লেভেল 1 ডেভেলপ করা। বুঝতে পারছেন স্যার? জি, ওয়েলকাম। ওকে, তাহলে এই পর্যন্ত তো আমরা বুঝতে পারছি সকলে নিশ্চয়ই, তাই না? ওকে, একা দেলোয়ার ভাই কথা বলতেছে, অপূর্ব শাকিল, চাঁদনি আক্তার, চাঁদনি মুনি, ইফাত জাহান, ফাজলে রাব্বি, ইকবাল রাফি, কাজী তাসমিম তানভীর, খায়রুল ইসলাম সহ আরো অনেকে আছেন, সাকিব হাসান, নাজনীন আক্তার। আপনারা কেউ কথা বলতেছেন না। যদি চুপচাপ থাকেন অনলাইন ক্লাসে তাহলে দুইটা জিনিস বোঝায়, মানে অ্যাজ এ ফ্যাসিলিটেটর আমার কাছে মনে হয় যে আমার ক্লাস ইন্টারঅ্যাক্টিভ হচ্ছে না, এটা হচ্ছে মেইন। আর না হলে মনে হয় যে আপনার অমনোযোগী, দুটোর যে কোনো একটা মনে হয়। যাই হোক, আপনাদের ব্যাপার, আপনারা চুপ থাকবেন না, কথা বলবেন। আমাকে তো আমার ডিউটি করতে হবে, বাট এনগেজিং হলে বেশি ভালো হবে। ওকে, এই এনটিপিপিএফ ফ্রেমওয়ার্কে আমাদের তো লেভেল আছে, কি যেন বলে যে জেনারেল এডুকেশনে যেমন ক্লাস 1 2 3 6 5, তারপরে পিএসসি জেএসসি এরকম একটা আছে। তো এটা যেহেতু একটা এডুকেশন এবং ট্রেনিং সিস্টেমের ফ্রেমওয়ার্ক, তাহলে এখানেও এরকম কিছু ক্লাস থাকা উচিত বা ক্লাস থাকে। তো এইখানে সেগুলোকে বলা হয়েছে লেভেল। এবং এনটিবিপিএফ এ মেইনলি আমাদের হচ্ছে 6টা লেভেল থাকে, 1 to 6 লেভেল এনটিবিপিএফ ফ্রেমওয়ার্ক। এছাড়াও আরো 2টা লেভেল থাকে, যেটাকে আমরা বলি প্রি ভোকেশনাল লেভেল, বাট প্রি ভোকেশনাল লেভেল ইজ নট দ্য মেইন লেভেল। প্রি ভোকেশনাল লেভেলটা কিন্তু আমাদের মেইন ফ্রেমওয়ার্কের লেভেল নয়। কেন সেটা পরে আসতেছে। বাট তাহলে আমাদের এনটিবিপিএফ লেভেলের লেভেল হচ্ছে মোট 6টা, যেটাকে আমরা বলি 1 to 6। আর আমাকে যদি প্রশ্ন করে কেউ যে এনটিবিপিএফ ফ্রেমওয়ার্কের লেভেল কয়টা, তাহলে আমার উত্তর কি? আমার উত্তর হবে যে এনটিবিপিএফ ফ্রেমওয়ার্কের মোট লেভেল 6টা। এর ছাড়াও আরো 2টা লেভেল আছে, যেটাকে আমরা বলি প্রি ভোকেশনাল লেভেল। বিএনপিএফ লেভেলে প্রি ভোকেশনাল লেভেলটা বাদ দেওয়া হয়েছে। বিএনপিএফ ফ্রেমওয়ার্কে এখন আর প্রি ভোকেশনাল লেভেল নাই, এটা চলে গেছে বিএনইপি, মানে আর একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ হয়েছে ফর আন্ডার প্রিভিলাইজ, আন্ডার এজ, মানে এজারদের জন্য, যেটাকে আমরা বলি বিএনইপি। আর বিএনপি ফ্রেমওয়ার্কে এখন মূলত 6টা লেভেলে দিচ্ছে। এই হচ্ছে এনটিবিপিএফ ফ্রেমওয়ার্কের টেবিল বা চার্ট ফ্রেমওয়ার্কের, যেটাকে আমরা ওই যে বলতেছি যে এনটিবিপিএফ 1 2 3 4 5 6, আর এই যে প্রি ভোকেশনাল লেভেল। তো এই চার্টটাতে বলা হচ্ছে, দেখেন ভোকেশনাল এডুকেশনের সার্টিফিকেশনটা কি হবে। আমরা যে এনএসসি সার্টিফিকেট দেই, আমাদের কার্সের উপরে যারা কম্পিটেন্সি, তাদের নিচের দিকে বাম কর্নারে লেখা হচ্ছে ফর ইস্যুইং দ্য এনএসসি, মানে ন্যাশনাল স্কিল সার্টিফিকেট, অবলিক দিয়ে আছে এসও। খায়রুল স্যার কি আমাদেরকে কিছু বলতেছেন? খায়রুল স্যার কাইন্ডলি একটু মিউট করে কথা বলেন।
ওকে, আমরা যেটা বলতেছিলাম যে এই এনটিবিকে ফ্রেমওয়ার্কে আমাদের 6টা লেভেল আছে, লেভেল 1 টু লেভেল 6। এখন লেভেল 1 এ আমরা মূলত বলতেছি বেসিক ওয়ার্কার, এই যে বলা হচ্ছে জব ক্লাসিফিকেশন। এই লেভেলটা করা হয়েছে হচ্ছে মূলত ইন্ডাস্ট্রির কাজের ধরন অনুসারে, ঠিক আছে? যেহেতু এটা আমার এখানে ট্রেনিং করে আমার সরাসরি ইন্ডাস্ট্রিতে যাবে, এই জন্য ইন্ডাস্ট্রির কাজের ধরন অনুসারে এই লেভেলটা ডিফাইন করা হচ্ছে। এনটিপিতে 2 বলা হচ্ছে বেসিক ওয়ার্কার, 3 হচ্ছে সেমি স্কিলড ওয়ার্কার, 4 হচ্ছে স্কিলড ওয়ার্কার। এই যে বলা হচ্ছে, তো নর্মালি প্রশ্ন আসে যে স্কিলড ওয়ার্কার কোন লেভেলে, তো স্কিলড ওয়ার্কার কোন লেভেলে? লেভেল 4, রাইট। আর হাইলি স্কিলড ওয়ার্কার হচ্ছে লেভেল 5 এ, আর মিড লেভেল ম্যানেজার বা এগুলো হচ্ছে লেভেল 6 এ। এখন জাস্ট ইমাজিন যে আমার একটা অকুপেশনে কয় স্তরের কর্মী থাকে। আমরা অনেক অকুপেশনই দেখছি যে লেভেল 4, যা ধরেন এই যে আমরা যে কোর্সটা করতেছি কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট মেথোডোলজি, এটা কিন্তু লেভেল 4। তাহলে এইটার কেন লেভেল 2 হলো না, 3 হলো না, 1 হলো না, একবারে লেভেল 4? আবার একটা কোর্স আছে প্রজেক্ট প্রপোজাল প্রিপারেশন, এটা সরাসরি লেভেল 6, এর কিন্তু 4, 5 নাই। জি, এই জন্য না। তাহলে এটা কেন লেভেল 6 থেকে শুরু করলো স্যার? আমার প্রশ্ন ছিল হচ্ছে এইটা, যে এটা কেন লেভেল 6 থেকে শুরু হলো, কেন 4, 5 হলো না? হয় না সেটা তো আমরাও জানি, কিন্তু কেন হলো, তাই না? মাহমুদকে আমাদেরকে বলতেছেন? আপনাকে কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। জি আপু বলেন। মানে লেভেল, হ্যাঁ জি, আর কেউ কিছু বলতে হচ্ছে? জি চাঁদনি আপু বলেন। সাবজেক্ট কথা আমি আস্তে শুনতে পাচ্ছি, আমি আপনার কথা বুঝতে পারি। ওইটা ভাই এই টপিক্সের সঙ্গে রিলেভেন্ট অতটুকু। আমরা বলছিলাম যে ওই যে কাজ কপিতে এনএসসি দেয়, এই যে এই বিষয়টা নিয়ে আপনি স্ক্রিনে তাকালে দেখতে পাবেন, আমি এই বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি। এই যে এনএসসি, স্যার এই বিষয়টা আজকে আলোচনা না, ওইটা আমরা আলোচনা করবো হচ্ছে 11 নম্বর মডিউল যখন করবো, কাজ কপি যখন পূরণ করবো। আজকে আলোচনায় গেলে এই মূল আলোচনা থেকে সরে যাবে। কেন এনএসসি কেন এসে, এটা 11 নম্বর মডিউলের আলোচনা স্যার। জি চাঁদনি আপু বলেন। ওকে চাঁদনি আপু, আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি পরে বলতে পারবেন, আমি একটু এগোই সেশনটা, নাহলে
লেভেল ডেসক্রিপ্টর এখানে মানে কিছু আছে, বেসিক ওয়ার্কার, বেসিক স্কিল ওয়ার্কার, সেমি স্কিল ওয়ার্কার, এগুলা ডিফাইন করা হয়েছে তার জব রোল এবং জব রেসপন্সিবিলিটির উপরে ডিপেন্ড করে যে কার জব রেসপন্সিবিলিটি কেমন। আমার প্রশ্ন ছিল যে আমরা যে কোর্সটা করতেছি এটা কেন সরাসরি এনটিবিপিএফ লেভেল 4, কেন এটা লেভেল 1 হলো না, এটা 2 হলো না, এটা 3 হলো না, সরাসরি লেভেল 4 কেন? বিকজ অফ জব রেসপন্সিবিলিটি। আমরা এখানে আরেকটা কলাম করলে ভালো হতো, এটা অবশ্য আমাকে করে ফেলতে হবে, যে কোন ট্রেডে মানে লেভেলের জব রেসপন্সিবিলিটি কি। এই জব রেসপন্সিবিলিটিস এর ধরনের উপরে ভিত্তি করে হচ্ছে লেভেল 1। বেসিক ওয়ার্কার বলা হচ্ছে সেই কর্মীকে যে ফুললি ইনস্ট্রাকশন অনুসারে কাজ করবে এবং তাকে দেখিয়েও দিতে হবে যে কাজটা এইভাবে কর। আমি এটা প্রায় উদাহরণ এই একটা উদাহরণ দিয়ে বুঝাইতে পছন্দ করি, কারণ ইটস রিলেভেন্ট টু অল অফ আস জেনারেলি। ধরেন আমাদের অফিসে একজন সাপোর্ট স্টাফ, ও সবে এই প্রথম জয়েন করছে, ও বেসিক ওয়ার্কার হবে না বেসিক স্কিল ওয়ার্কার হবে না সেমি স্কিল ওয়ার্কার, কোন লেভেলের ওয়ার্কার এটা ডিপেন্ড করবে ওর কাজে। ও যদি একদম নতুন হয় তাকে ওকে কিন্তু বলে দিতে হয় যে তুমি এই এই কাজ করবা, এইটা এইভাবে করবা, চা এইভাবে বানাতে হয়, টেবিল এইভাবে পরিষ্কার হয়, বা এই দিয়ে পরিষ্কার করতে হয়, একদম শুরু থেকে ইন ডিটেলসে তাকে বলে দিতে হয়। এইভাবে ফুল ইনস্ট্রাকশন, গাইডেড ইনস্ট্রাকশন দিয়ে যদি কাজ করাইতে হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে বেসিক ওয়ার্কার। আর একটা ভালো উদাহরণ দিলে যে গার্মেন্টসের আপনি বলতে পারেন হচ্ছে সুইং মেশিন অপারেটর, ও কিন্তু গাইডলাইনের বাইরে ওর একটা জায়গা সুইং করার কোনো ক্ষমতা নেই। তার মানে ও জাস্ট মেশিন পরিচালনা করতে পারে, অপারেট করতে পারে, আর ওকে যে গাইডলাইন দেওয়া হয়েছে যে তুমি এই জায়গা ঠিক এতটুকু সেলাই করবা, ও কতটুকু সেলাই করতে পারে, এইটুকু যদি করতে পারে সে হবে হচ্ছে বেসিক স্কিল ওয়ার্কার। বেসিক ওয়ার্কার হচ্ছে যে নতুন জয়েন করে ইন্টারনেটে থাকে, কিছুই পারে না, ওকে শেখাইতে হচ্ছে, সে বেসিক ওয়ার্কার। কিন্তু না, ও এখন নিজে নিজে মেশিন অপারেট শিখছে এবং কাজটা সে ঠিক মতো উঠাই দিতে পারতেছে অ্যাজ পার রিকোয়ার্ড গাইডলাইন, সে হচ্ছে বেসিক ওয়ার্কার, বেসিক স্কিল ওয়ার্কার। আর সেমি স্কিল ওয়ার্কার হচ্ছে ও কাজ করতে পারেই অ্যাজ পার ইনস্ট্রাকশন, এবং কাজ করার সময় যদি কোনো আনইউজুয়াল ঘটনা ঘটে তাহলে সেইটাও সে সলভ করার মতো অ্যাবিলিটি রাখে এবং তার মানে একটা কমিউনিকেট করতে পারে। ও কমিউনিকেট করতে পারে উইথ আদার্স, এইটাকে বলা হচ্ছে সেমি স্কিল ওয়ার্কার। আমি যে আমার অফিসে আছে এরকম সাপোর্ট স্টাফ, মনে করেন একটা কাজ হয়েছে, বুঝতেছে যে এটা ঠিক মতো সময় শেষ হবে না, অথবা মানে এই কাজটা প্রবলেম হয়েছে, কাজের গুরুত্ব বোঝা যে এটা সময় মতো শেষ না হলে কি হবে, ও কি সময় মতো আমাকে বলতে পারে বা বলে না, ওকে যতক্ষণ মতো দেখে জিজ্ঞাসা না করি সে বলে না। এটা হচ্ছে সেমি স্কিল ওয়ার্কার। আর স্কিল ওয়ার্কার যেটা, ও তো ওকে জাস্ট বলবো যে তুমি এই কাজটা করে নিয়ে আসো, চা বানিয়ে নিয়ে আসো, পিয়ন যেটা বলতেছিলাম যে তুমি চা বানিয়ে নিয়ে আসো, চলো চা বানাই নি, ও কিন্তু চা বানাই নিয়ে আসো, ঠিক আছে? ওকে শেখাইতে হবে না, ওকে বলতে হবে যে তুমি এইভাবে এইভাবে চা বানাও, এইটা করবা, পানি এতটুকু গরম করবা, এরকম ভাবে কিন্তু বলা লাগবে না। বুঝলেন তো? কোন তার কোন সার কয় চামচ চিনি খায় সেটাও সে জানে। এটা হচ্ছে স্কিল ওয়ার্ক। এবং প্রবলেম সলভিং অ্যাবিলিটি থাকতে হবে। মেন ডিফারেন্স হচ্ছে এখানে যে তার প্রবলেম সলভিং, সে আমাকে এক্সকিউজ দিবে না যে স্যার গ্যাস নাই, স্যার কেটলি নষ্ট, চিনি নাই, পাতি নাই, চিনি নাই, পাতি নাই, সে সময় মতো এসে রিকুইজিশন দিয়ে টাকা নিয়ে সে কিনে এনে অ্যারেঞ্জ করে রাখে। এটাকে বলা হচ্ছে স্কিল ওয়ার্ক। আর সেমি স্কিল ওয়ার্কার যদি চার্জে বলি যে একটা লেভেলে
সেমি স্কিল ওয়ার্কার হচ্ছে চাকরি ফুরাই গেছে কিন্তু ওইটা ওর কেনার ক্ষমতা নাই, তো ওর কেনার রেসপন্সিবিলিটিস ওর না, ও বুঝবে না, কিনতে পারবে না বা ও বুঝবে না, ওকে চা চিনি দিয়ে দিলেও কাজ করতে পারে, চা বানায় খাওয়াতে পারে, এটা হচ্ছে সেমি স্কিল ওয়ার্কার। স্কিল ওয়ার্কার হচ্ছে ওইটা। আর হাইলি স্কিল ওয়ার্কার হচ্ছে, আবার স্কিল ওয়ার্কারের আরেকটা রেসপন্সিবিলিটি আছে যে তার সাবঅর্ডিনেট যে সেমি স্কিল ওয়ার্কার আছে তাদেরকে ইনস্ট্রাকশন ট্রান্সফার করতে পারবে। তার মানে সে কাজটা নিজ থেকে করতে পারবে, কাজটা নিজ থেকে করে সে কাঙ্ক্ষিত আউটপুট আনতে পারবে এবং প্রবলেম, তার কর্মক্ষেত্রে কোনো প্রবলেম হলে সেই প্রবলেমটা সলভ করতে পারবে, কন্টিজেন্সি করতে পারবে, পাশাপাশি তার সাবঅর্ডিনেট সেমি স্কিল এবং বেসিক ওয়ার্কারদের ভিতরে ইনস্ট্রাকশন ট্রান্সফার করতে পারবে, বেসিক টিম ম্যানেজমেন্টের একটা জায়গা। আর হাইলি স্কিল ওয়ার্কার বা সুপারভাইজার, ও তো কাজ তো পারবেই, কাজের প্ল্যানও সে করতে পারবে যে কাজটা সে কিভাবে করতে হবে। তার মানে ওই সাপোর্ট স্টাফ যখন সে প্ল্যান করতে পারবে নিজে নিজে যে আমার এই অফিস তার রেসপন্সিবিলিটিস গুলা নেই ঠিকঠাক মতো পালন করার জন্য তাকে এই কাজগুলো করতে পারতে হবে, এই প্ল্যান করতে পারবে এবং ফুল একটা টিম তার সাবঅর্ডিনেট আরো অনেকের কাজ সুপারভাইজ করতে পারবে এবং তাকে মানে ঠিক পথে পরিচালনা করার ক্ষমতা রাখবে। তাদেরকে বলা হয় হচ্ছে হাইলি স্কিল ওয়ার্কার বা সুপারভাইজার। আর মিড লেভেল ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে সে ডিসিশন মেক করতে পারবে, সে পলিসি মেক করতে পারবে, সে কি বলবো যে মানে নিজে নিজে ক্রিয়েটিভ কিছু করতে পারবে, নিউ ইন্টারভেনশন সে করতে পারবে, প্রবলেম সলভিং তো কোনো কথাই নাই, সে করতে পারবে এবং কমপ্লিটলি একাধিক টিম পরিচালনা করার ক্ষমতা রাখবে। একাধিক সুপারভাইজার একটা টিম পরিচালনা করবে, মিড লেভেল ম্যানেজার একাধিক টিম পরিচালনা করার ক্যাপাবিলিটি রাখতে হবে। তো এইভাবে হচ্ছে আপনার জব ক্লাসিফিকেশন গুলো করা হচ্ছে। এইবার জাস্ট ইমাজিন যে একজন ট্রেনার, আমরা যারা সিবিটি করতেছি, অথবা একজন অ্যাসেসর, তার রোলটা একটু চিন্তা করেন। জাস্ট ইমাজিন যে আপনি একজন ক্লাসের ট্রেনার এবং একজন অথবা একজন অ্যাসেসর, অ্যাসেসমেন্ট নিতে গেছেন, তাহলে আপনাকে কোন লেভেলের চিন্তা করতে হবে? আপনাকে প্রবলেম সলভিং করতে পারতে হবে, ইনস্ট্রাকশন ট্রান্সফার করতে পারতে হবে, আপনার স্টুডেন্টদের উপরে আপনার মানে কন্ট্রোল ক্যাপাবিলিটি থাকতে হবে। ক্লাসে একটা দুজন স্টুডেন্ট ঝগড়া করছে, আপনি কি আগে আপনার প্রিন্সিপালকে ডাকবেন কিভাবে সলভ করবো, না আমরা নিজেরা করবো? অথবা অ্যাসেসমেন্ট সেন্টারে আপনাকে একজন মানে একটা প্রবলেমের কথা বলছে, তো সেটা তো আপনাকে সলভ করতে হবে। অ্যাসেসমেন্ট সেন্টারকে অ্যাজ অ্যান অ্যাসেসর আপনি সর্বসর্ব। এই কারণে এই সিবিটিএ লেভেল 4 থেকে শুরু করা, কারণ তার জব রেসপন্সিবিলিটিস স্কিলড ওয়ার্কারের ভিতরে পড়ে। সে প্রবলেম সলভ করতে পারবে, ইনস্ট্রাকশন ট্রান্সফার করতে পারবে এবং প্রপার ইনস্ট্রাকশন অনুসারে কাজ করতে পারবে, টিম লিড দেওয়ার ক্যাপাবিলিটি থাকতে পারবে। আমরা কি বুঝতে পারছি স্যারেরা কেন অকুপেশন ওয়াইজ লেভেল ভিন্ন ভিন্ন হয়? ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারকে এনটিভিতে ফ্রেমওয়ার্কের লেভেল 6 ইকুইভ্যালেন্ট ধরা হয়। অথবা এইখানে যারা ডিপ্লোমা এইখানে যারা লেভেল 6 সার্টিফিকেট অর্জন করবে তারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ইকুইভ্যালেন্ট ক্যাপাবিলিটি অর্জন করবে বলে ধরে নেওয়া হয়। কারণ ওইসব সার্কুলারে তার একাডেমিক সার্টিফিকেট চায়, তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চায়। আর এই এনটিভিতে, স্যার আমি শেষ করি, এনটিভিতে সার্টিফিকেট কোনো শিক্ষাগত যোগ্যতা না, এটা হচ্ছে আপনার পারফরমেন্সের প্রমাণ। আপনি চাকরি করেন না, যে আমরা অনেকে বলি না যে আমার অভিজ্ঞতা কোথায়, যে ফ্রেশার স্টুডেন্ট আমরা বলি,
যে আমার এক্সপেরিয়েন্সটা কোথায়। একজন ফ্রেশার যদি এই লেভেল 1 2 3 4 এই 4টা সার্টিফিকেট নিয়ে তার সার্টিফিকেটের সঙ্গে যদি যোগ করে, এই 1 2 3 4 হচ্ছে তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসেবে তখন কাজ করবে, তার অভিজ্ঞতা, তার কম্পিটেন্সি প্রমাণক হিসেবে এটা কাজ করবে স্যার। বাট শিক্ষাগত যোগ্যতা, কারণ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হচ্ছে আমার সিলেবাসটা এমন যেখানে অনেকগুলো ডাইমেনশন বা সেক্টর কভার করা হয়, কিন্তু আপনি যখন স্পেসিফিক এনটিভিতে আসতেছেন তখন আপনি স্পেসিফিক হয়ে যাচ্ছেন। যেমন আমি যদি বলি যে কম্পিউটারের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার একজন যদি পড়ে, সে প্রোগ্রামিং শেখে, সে নেটওয়ার্কিং শেখে, সে হার্ডওয়্যার ট্রাবল শুটিং শেখে, সে পাইথন শেখে, সে অ্যাপ ডেভেলপমেন্ট শেখে, ইভেন সে অ্যাকাউন্টিংও শেখে। কিন্তু সে যখন ওয়েব ডিজাইনের উপরে এনটিভিকেটের সার্টিফিকেট নিচ্ছি অ্যাজ এ মানে আদার্স এডুকেশন সিস্টেমের ছাত্র হয়ে, আমি কিন্তু তখন শুধু ওয়েব ডিজাইন শিখতেছি। ওয়েব ডিজাইনের উপরে মানে স্পেসিফিক স্কিলের উপরে আমি দক্ষতা অর্জন করতেছি, কিন্তু তার পারিপার্শ্বিক যে নলেজ থাকার কথা সেটা কিন্তু হচ্ছে। বুঝতে পারছেন স্যার? জি, থ্যাংক ইউ। আমি আশা করি যে আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা এই লেভেলের বিষয়টা আশা করি যে আপনারা এখন বুঝতে পারছেন, এবং কেন আমাদের কিছু কিছু অকুপেশন লেভেল 3 বা 4 থেকে শুরু হয়, বা আমাদের এই কোর্সটা বা আমাদের এই অকুপেশনটা কেন লেভেল 4 থেকে শুরু, এটা এখন ক্লিয়ার আপনাদের কাছে। যদি কারোর কাছে ক্লিয়ার না হয় আপনারা প্রশ্ন করতে পারেন, কারণ এই জায়গাটা ক্লিয়ার হওয়াটা খুবই জরুরি, মানে ফাউন্ডেশন। এবং এই ফাউন্ডেশন লেভেলে আমি এক কথা রিপিটেডলি বলবো, বারবার বলবো, কারণ ভিত্তি স্থাপন করতে হবে। ভিত্তি স্থাপন করার সময় আমি যখন বেসমেন্ট ঢালাই দিই আমরা একটা বিল্ডিং এর, তখন ওই ঢালাইটা কিন্তু মানে দুর্মুখ দিয়ে বারবার পেটাই এক জায়গায়, যেন টাইট হয়, যেন মজবুত হয়। আর 10 তলা ফাউন্ডেশন যদি আমরা করতে পারি, তাহলে আমি তার উপরে 10 তলার উপরে আরো 1 তলা 11 তলা বিল্ডিং করতে পারি। আর ফাউন্ডেশন যদি দুর্বল হয়, আমি 5 তলা ফাউন্ডেশনের উপরে 10 তলা বিল্ডিং করতে গেলে ভেঙে চুরে আমি হুড়মুড় করে দেবো। তো আমাদের এই সিবিএলএমটা হচ্ছে আমাদের ফাউন্ডেশন, এই সিবিটি। তো এখানে আমি এক কথা রিপিটেডলি বলবো, ওই দুর্মূর্তে আঘাত করার মতো, যেন আপনাদের ওই যে উত্তম কুমারের একটা সিনেমায় একটা ডায়লগ ছিল যে কানের ভিতর দিয়ে ঢুকে যেন মরমে পৌঁছায়। ঠিক আছে, তা আপনাদের জন্য মরমে পৌঁছায়, এই জন্য আমাকে বারবার রিপিটেডলি একটা কথা বলতে হবে। এবং মানে তাতে আপনারা হয়তো বিরক্ত হতে পারেন, বাট ইটস বিগ ফর ইউ। জি, এরপরে আমরা যদি আসি, তাহলে আমরা বলছিলাম যে তাহলে প্রিভক 2 এবং 1টা কেন। প্রিভক 2 এবং 1টা হচ্ছে যে আমাদের এই সেক্টরে কিছু ফর্মা পোর বা আন্ডার প্রিভিলেজ গ্রুপ, যাদের হয়তো সাফিসিয়েন্ট ফর্মাল স্কুলিং বা কি নেই বলবো যে এডুকেশন কোয়ালিফিকেশন করতে পারে না, এই পর্যন্ত পরে ড্রপ আউট হয়ে গেছে, বা সে আন্ডারেজ, স্কুল ড্রপ আউট, তার আন্ডারেজ আছে, তাকে আমি এন্টিগ্রেটেড সিস্টেমে কিভাবে ঢুকাবো? সে তো আমার টুলস পাতি চিনে না, যন্ত্রপাতি চিনে না, কিন্তু তার একটা এন্টিগ্রেটেড 1 2 বা 3 সার্টিফিকেট হলে সে একটা ভালো জব করতে পারে। তাহলে কিভাবে তাকে ঢুকাবো? এই জন্য প্রিভক 1 এবং প্রিভক 2 রাখা, যেটা এখন বিএনএফপি করতেছে। ওটা আলাদা একটা বোর্ডই করা হয়েছে যেটা প্রিভকদের জন্য, এবং ছোট পড়া স্কুল বা ড্রপ আউট শিশুদের ড্রপ আউট নিট আমরা গ্রুপ বলি, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, নিট গ্রুপ। ঠিক আছে, নট ইন এডুকেশন অ্যান্ড পিটি যেন আছে। তো এই জায়গাটাতে তাদেরকে এই এনটিভির মূল ফ্রেমওয়ার্কে এই প্রিভক 1 এবং 2 এর মাধ্যমে ঢোকানো। তার মানে তার একটা প্রিরিকুইজিট কোয়ালিফিকেশন জুড়ে দেওয়া হয়েছে যে তুমি যদি এনটিভির ফ্রেমওয়ার্কে আসতে পারো, সমস্যা নেই, তুমি 8 পাস, সমস্যা নেই, তুমি এই দুটো সার্টিফিকেশন নিয়ে আমার এখানে প্রবেশ করো। এবং ওই দুটো সার্টিফিকেশনে ওরকম ভাবে আছে যে টুলসের বেসিক নামগুলো জানবে, টুলসগুলো পরিচিতি করতে পারবে, টুলসগুলোর ব্যবহার জানবে। এনটিভি 3 বা 1 এবং 2 তে কিন্তু এইগুলো,
জাস্ট টুলসগুলো চিনবে, জানবে এবং টুলসগুলোর ব্যবহার সম্পর্কে জানবে, একটু নড়াচড়া করতে পারে। এটা হচ্ছে প্রিভক অন এন্ড। ঠিক আছে? তো প্রশ্ন অনেক সময় আসে বা আমাদের আসে যে প্রিভক অন এবং টু কেন করে। ঠিক আছে? মাল্টিপল চয়েস হিসেবে আসতে পারে, হিসেবে আসতে পারে, এরকম প্রিভক অন তো এই কারণে। জি, কারো কোনো মানে প্রশ্ন থাকলে বলতে পারো। না, এখন তো মানে এনটিভিতে বিএনপিও ফ্রেমওয়ার্ক থেকে প্রিভক অন টু বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন প্রিভক অন এবং টু করতে হলে আপনাকে বিএনএফি বোর্ডের আন্ডারে যেতে হবে। এনএসডিএ যেরকম একটা অ্যাপেক্স বডি বা অথরিটি বা বোর্ড, সেরকম বিএনএফি একটা বোর্ড হয়েছে যারা এই প্রিভক নিয়ে কাজ করতেছে। জি, আমি বিএনএফডিএস এর ফ্রেমওয়ার্কটা দেখাবো, হ্যাঁ, আজকে না, নেক্সট ক্লাসে। বিএনএফডিএস ফ্রেমওয়ার্ক এদের মানে ওই আমাদের এনটিভিকে ফ্রেমওয়ার্ক ভার্সেস বিএনএফকে ফ্রেমওয়ার্ক, এটার উপরে আমার ছোট্ট একটা সেশন আছে, সেটা দেখাবো। তখন এই জিনিসগুলো আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। ওকে, তাহলে এই ছিল আমাদের হচ্ছে টিভের। আমরা এতক্ষণ দেখলাম টিভের কাকে বলে, কি, সেখান থেকে আমরা আসলাম হচ্ছে এনটিভিকে ফ্রেমওয়ার্কে, যে টিভের একটা ফ্রেমওয়ার্ক এনটিভিকে আমরা দেখলাম 6টা কি আছে, লেভেল আছে, কোন লেভেল কিভাবে, এই লেভেল কোন লেভেল কিভাবে হইছে সেটাও আমরা দেখলাম। আচ্ছা, জাস্ট এ মিনিট, একটা কল আসছে, আমি একটু রিসিভ করি, ব্যাক করতেছি। জি ভাই। জি ভাই। সেটা ওর বলতে থাকবে, সেটা সমস্যা নাই, কিন্তু ওর কিন্তু পার্সোনাল ডিভাইস নেই, মানে ল্যাপটপ নেই, সেটা হচ্ছে আমাদের একটা কনসার্ন। কিন্তু মানে সেটা ঠিক আছে, সেটা এখন মনে করেন যে রাত 10টার সময় যদি রিপোর্ট চেয়ে বসে, তাহলে রাত 12টার সময় রিপোর্ট চাবে। আপডেট চাইলে সে দিতে পারবে, কিন্তু রিটার্ন কোনো রিপোর্ট চাইলে সে পারবে না। কিন্তু ফর্মাল এই জায়গাটা যদি বলেন, তাহলে যে দেখেন, আমি যদি এখন আমার কোনো কর্মীকে, আপনার আমার ভিতরে আন্ডারস্ট্যান্ডিং আলাদা, কারণ আমি এন্টারপ্রেনিউর, আপনি এন্টারপ্রেনিউর। না না, যতই ফোকাল পার্সন হোক না কেন, যদি ইমার্জেন্সি ছাড়া রেগুলার রিপোর্ট যদি আমার কাছে রাত 11টার সময় চাই, 12টার সময় চাই, 10টার সময় চাই, এটা আসলে একটু মানে মানে ঠিক আছে, এটা এটা তো আমরাও দেই বা করি। সেটা ইন কেস অফ দেখা যাচ্ছে যে 2 মাসে হয়তো 2বার বা 3বার।
সেটা আপনি পাবেন, সেটা আপনি পাবেন, ওটা নিয়ে সমস্যা নেই। আমাকে কিন্তু এটা খুব বোল্ডলি বলছে, আর কিছু সেখানে তোমাদেরকে বলতেছে। তো বোল্ডলি তারা তো সব কথা বোল্ডলি বলে, কিন্তু আমাদের তো সেই কথা পজিটিভলি আনসার দিতে হয় যে ইয়েস উই আর দেয়ার টু সাপোর্ট ইন অল অ্যাসপেক্ট, তাই না? তখন যদি আমি এটা এক্সকিউজ দেখাই, তাহলে এটা তাদের জন্য সাউন্ডস ব্যাড। হ্যাঁ, এই হচ্ছে এক্সকিউজ বিষয়। দেখা মানে যায়। ধরো এনজিওর সাথে কাজ করার সাথে পার্থক্য হচ্ছে এনজিওর অনেক বেশি মেথডিক্যাল, ওরা অনেক বেশি হিউম্যানলি অ্যাপ্রোচ করে। আর এই ডিফেন্স বা কর্পোরেটের কালচারটা ডিফারেন্ট, ওরা ডিমান্ড করে অনেক বেশি মাত্রায়, ঠিক আছে? কিন্তু সেই অর্থে আসলে অতটা ভয়ঙ্কর না, এই হচ্ছে বাস্তব। ওদের অ্যাপ্রোচটা ভয়ঙ্কর, কাজের বেলা ভয়ঙ্কর না। জি, জি, মূলত এটাই হচ্ছে বাস্তবতা। ওইটা বুঝে ঠিকঠাক মতো ইয়ে করতে পারলে ঠিক হয়ে যায়। এবং প্রথম দিকে প্রচুর প্যারা দিবে, ঠিক আছে? ও বলা সম্ভব না, এটা করতে হবে, এটা করতে হবে। আরে ও জানে নাকি কতটুকু কি, এটা তো আমাকে তোমাকে রেড করে তোলার বিষয়, আর তো কিছুই না। হ্যাঁ, ওইটাই যে আসলে তাই হয়েছে মানে মানে এই জন্য আমি ওই বলছি, দিন। তোমাকে যখন আমি বলতেছি, আমি তখন তো আসলে ওর দিকটাও বুঝে বলতেছি, তোমার দিকটাও বুঝে বলার চেষ্টা করতেছি। এই জন্য বলছি যে ল্যাপটপ নাই বা ডিভাইস নাই, এটা শুড নট বি এনি কাইন্ড অফ এক্সকিউজ। এখন যদি বলো যে ভাই আমি যে, ভাই আমার তো মোবাইল নাই, তাহলে আমি মোবাইলে এমনি করবো, এখন মানে ধরেন আমি জাস্ট আপনাকে এতটুকু বললাম, বলি যে ধরেন ওর ল্যাপটপ নাই, বাট ও কিন্তু আমাকে রাত দুটোর সময় লিস্টটা করে দিচ্ছে, তো জাস্ট সেটা এতটুকু কিন্তু বলি। মানে বাস্তবতা তো হচ্ছে এটাই। বুঝেছেন? এবং প্রয়োজনীয় সাথে রেসপন্স করছে, দ্যাট ইজ দ্য পজিটিভ পার্ট, হ্যাঁ, ঠিক আছে? এইটাই সো এইটাই। মিনিমাল ম্যানেজ সাম বাট অ্যাওয়ারনেস, আমি তাই না? আপনাকে আপনাকে বলে রাখলাম ভাই, আমি কিন্তু চাইবো যে আপনার সঙ্গে যেহেতু কাজ করতেছি, আপনাকে আমার সব কথা বলে রাখতে হবে। এই জন্য আমি বলে রাখছি, ঠিক আছে, যেন জি, আপনার জন্য ম্যানেজ করতে সুবিধা হয়। আমার তো, ঠিক আছে, আপনার সঙ্গে ঠিক তো আছে। আমার কোনো কিছু লুকানোর কিছু নেই, তাই না? না, না, একদম না। বি ওপেন টু মি সো দ্যাট আমার জন্য কোথাও কোনো ঝামেলা থাকলে সো দ্যাট আই ক্যান আগে থেকে এটা এক্স্যাক্টলি ম্যানেজ এক্স্যাক্টলি, করতে এই পারি, জন্য তাই না? বলে রাখলাম। হ্যাঁ, তো এর জি, মানে এই নয় যে আমরা প্রসিড করবো না বা আমরা দিব না বা হবে না, সেটা না। জি, 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 ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। হ্যালো ভাই, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বলো। তাহলে হ্যাঁ, ওটা বলো। দিয়ে দিলাম ওকে। হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও। ওকে, ঠিক আছে। আর ওকে, ওর নাম্বারটা আমাকে দিয়ে রাখো। কালকে ও আমাকে একটু বলে কালকে সকাল 10টার দিকে ফোন দিতে, সাথে আমি কথা বলে নেবো আর কি। হ্যাঁ, শিওর। আর ওই যে তোমার লিস্ট তো সে বানাইছিল, আমি জানি না তোমরা লিস্টগুলো টালি করছো কিনা, ওই যে ট্রান্সগার্ডের লিস্টটা যে দিলাম তোমাদেরকে, ওইটা করেছে? অলরেডি টালির কাজ চলতেছে, কালকে দুপুরের ভিতরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আর পাওয়ার বিষয় না, কিন্তু ওইটা পারভেজকে বুঝতে বলো, ঠিক আছে? হ্যাঁ, ওইটাই যেহেতু বলতেছে পারভেজকে দিছে, আমি দিয়ে দিছি, হ্যাঁ, আমি হ্যাঁ। পারভেজকে শেয়ার আর করে দিছি। আর ট্রান্সগার্ডের যে প্রজেক্টের ট্রেনিংটা ওদের অ্যারেঞ্জমেন্ট কিরকম হয় না হয় সেই খবরটা দিতে পারছো? ওইটা ভাইয়া আমি মানে এখনো ওই ট্রান্সগাইডের সরাসরি কারোর সঙ্গে করতে পারি না, কিন্তু মানে এই ট্রান্সগাইড তো সৌদিতে দিচ্ছে না ওরা লোক। হ্যাঁ, 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 তো না, সৌদিতে দুবাই, সৌদি বা দুবাই। দুবাইতে হচ্ছে যে টাকা মূল আছে একটা, হ্যাঁ, সেই, টাকা বলেছে? হ্যাঁ সেই টাকা মূলের খোঁজ খবর আমি নিয়েছি এবং সেখানকার না, কন্টেন্ট না, না, বা তাকামল দিয়ে তাকামলটা ইম্পর্টেন্ট না, তাকামলটা অন্য জিনিস, ঠিক আছে? বাট এই টেকনিক্যাল স্কিল আরেক জিনিস, বুঝো, বুঝছো? না, টাকা, তোমার ওই যে, হ্যাঁ, বলো। বলছি টাকা মূলেও তো টেকনিক্যাল স্কিল যাচাই করে এই কনস্ট্রাকশন সেক্টরে। ওইটা ওইটা ফর অল, বুঝছো? হ্যাঁ, ওইটা ফর অল। ওইখানে তো বাট স্পেসিফিক ট্রান্স, অকুপেশন আছে, যেমন ম্যাসন, প্লাম্বিং। আচ্ছা, আচ্ছা, বাট মাথায় আনো যে হ্যাঁ, এইটা তাকামো লাগবে। পাস করতে হয় না, ঠিক আছে? বাট ট্রান্সজেন্ডার অ্যাসেসমেন্টের জন্য ওদের আলাদা অ্যাসেসর আসে, বুঝছো? যে ওকে। কারণে দেখো, ওই তুমি এমএনডব্লিউ যে সৌদি বাংলা কি একটা ট্রেনিং সেন্টার আছে, মোর্স আইএম ট্রেনিং সেন্টার আছে, যেখানে শুধুমাত্র ওখান থেকেই সাইড করে পাস করলে, মানে ওখানে পরীক্ষা দিয়ে পাস করলেই তাদেরকে ট্রান্সগার্ড দিয়ে যায়। সৌদি কয়টা বাংলা আসলো আর বুঝছো? কোনটা বললেন না? মোর্স না কি একটা যেন নাম বললো, গ্রিনল্যান্ড আছে একটা। বুঝছো? গ্রিনল্যান্ডও আছে, রাইট, রাইট। গ্রিনল্যান্ড আছে, গ্রিনল্যান্ড আছে। গ্রিনল্যান্ড তো ট্রান্সগার্ডে সরাসরি কাজ করে, আর একটা পোস্ট। ঠিক আছে? ঠিক আছে ভাই, আমাকে একটু দু একদিন সময় দেন, এটা একটু মানে আমি তো মানে এই, আমার আরেকটু বলি, আরেকটু তোমাকে বলে রাখি, হয়তো একটা হেল্প পাবো আমরা ইন ফিউচারে। সেটা হচ্ছে ট্রান্সগার্ড এখানে কিছু লোকাল অ্যাসেসর ডেভেলপ করবে সামনে। মানে ট্রান্সগার্ড ওখান থেকে লোক এসে যে ইন্টারভিউ নেয়, সেই কাজটাকে ইজি করার জন্য এখানে ৮-১০ জন অ্যাসেসর তারা ডিপ্লয় করে, নিয়োগ করে, ট্রেনিং দিয়ে ওদের
এটা তো তাহলে অনেক ভালো অপরচুনিটি অন দ্য ট্রেনিং অ্যাসপেক্টটা তারা করবে, ঠিক আছে? তো এটাতে যেটা হচ্ছে একটা পজিটিভ পার্ট যে আমি তার কাছ থেকে হয়তো প্রয়োজনে ইনপুট পাবো, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে যদি ওরা গিয়ে দেখে যে না ভালো কিছু হচ্ছে না বা এটা ভেরি অ্যাভারেজ কাইন্ড অফ থিংস, এরকম যদি কোনো কমেন্ট মানে করে, তো সেটা তোমার আমার জন্য ভালোই ঝামেলা আছে। পয়েন্টটা বুঝতে পারতেছো? জি বুঝতে পারছি মানে পজিটিভ নেগেটিভ দুটোই বলতেছি। হুম, সো যেহেতু ওরা আসবে, ওরা যেন বুঝতে পারে যে আমরা ট্রান্সগার্ডের যে বেসিক প্যারামিটার, সেই প্যারামিটার মাইক্রোপ্লেটারিংটা দিচ্ছি। হুম, And সেটা যেখানে ওরা আমাদেরকে দিবে, অ্যাডভাইস করবে, সাজেশন করবে, যেটা টেকনিক্যাল সাজেশন থাকে, একটা হচ্ছে হ্যাঁ তুই হ্যাপি উইথ বাট এই জিনিসটা খেয়াল করো, এটা হচ্ছে একটা সাজেশন। আর একটা হচ্ছে যে নো ইউ আর নট আপ টু দ্য ওয়ার্ক, আই ক্যানট সাজেস্ট। হুম। একটা চ্যালেঞ্জ এখানে থেকে যাচ্ছে জি, সেইভাবে আমি ওদেরকে বলতেছি যে তোমাদের ট্রেনার এইভাবে মানে খাওয়ানোর বিষয় আছে, রেডি করার বিষয় আছে, এই জন্য আমি খুব আগে থেকে বলছি ট্রান্সগার্ড ট্রান্সগার্ড ট্রান্সগার্ড। সৌদি সো বাংলা সেই জিনিসটা ঠিক করে গ্রিনল্যান্ড যাবে। তাই না সৌদি বাংলা গ্রিনল্যান্ড ওকে ফ্যান আমি একটু আমাকে এটাতে তুমি বেশি কালকে ফোকাস করো, এটাতে বেশি ফোকাস করো। আমি চেষ্টা করতেছি দেখি এখানে একটা লিঙ্ক পেয়ে যাবো ইনশাআল্লাহ গ্রিনল্যান্ডে মনে হয় পাবো আমার কাছে আছে দেখি ঠিক আছে, ওকে। এবং ওই যে বললাম না যে লিস্টে পাঠিয়ে দিচ্ছে ট্রান্সগার্ড কি কি ইকুইপমেন্ট লাগবে না লাগবে, এগুলো অবশ্যই আমাদের লিস্টে থাকতে হবে, না থাকলে সামন টেকনিক্যালি ঢুকাই ফেলতে হবে। নট মাই পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ জি। এটা কালকে লিস্টটা কালকে রিভিউ করে আপনাকে জানাচ্ছি বলছি লিস্টটা কালকে রিভিউ করে আমি জানাচ্ছি আপনাকে মানে কালকে, আচ্ছা ঠিক আছে, ফাইন। ওটা পারভেজের রিভিউ করে ফেলার কথা আমি আজকে অবশ্য পারভেজের সঙ্গে আমার একটু কথা ফলো আপ হয়নি করো, একটু ফলো আপ করো, follow up করো। ঠিক আছে আমি এখন একটা অনলাইন সেশনে আছি তো এটা শেষ করে আমি ফলো আপ করতেছি ঠিক আছে, follow up করো। জি আসসালামু আলাইকুম ওকে একটা ইম্পর্টেন্ট কল ছিল একটা প্রজেক্ট রিলেভেন্ট এই জন্য আসলে রিসিভ করতে হয়েছে তো যেটা বলতেছিলাম আমরা তো একটা পার্ট শেষ করলাম টিভেট কাকে বলে এন্টিটিভ ফ্রেমওয়ার্ক এবং ওই কি যেন প্রিভট তো এখন আমরা তো সবসময় মানে কম্পিটেন্সি করি তো আমি যদি বলি যে হোয়াট ইজ কম্পিটেন্সি ওকে তার আগে একটু ইয়ে করি যে এর আগের টপিক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা জানার কিছু আছে কিনা এটা আমি করতে ভুলে গেছি হ্যাঁ না বুঝতে পারছি আপনি কোনটার জন্য আন্দাজ করছেন আর কারো কোনো কিছু বা এত ব্রিলিয়ান্ট মানে আমরা পার্টিসিপেন্ট পেয়েছি আজকে মাশাআল্লাহ তো ঠিক আছে আমরা এই টপিকসে আসি কম্পিটেন্সি কাকে বলে বা হোয়াট ইজ কম্পিটেন্সি এক কথা কম্পিটেন্স হতে হলে কম্পিটেন্সি থাকতে হবে হোয়াট ইজ কম্পিটেন্সি কম্পিটেন্সি বলতে সম্ভবত কোনো কাজ বা স্কিল অর্জনের জন্য যেসব যোগ্যতা দরকার সেগুলোকে বোঝায়। একটা কাজ করতে গেলে যেসব যোগ্যতার যোগ্যতা, দরকার জি জি। গুড পয়েন্ট নির্ধারিত মাধ্যমে কাজ করতে পারার যে সক্ষমতা বা দক্ষতা, সেটাই হচ্ছে কম্পিটেন্সি। আর একবার স্যার স্যার আরেকবার বলছি স্যার, নির্ধারিত মান অনুযায়ী আহ, কাজ করতে পারার সক্ষমতা বা দক্ষতা হচ্ছে কম্পিটেন্সি। নির্ধারিত মান অনুযায়ী কাজ করতে পারা
দক্ষতা, সেটা হচ্ছে কম্পিটেন্স। গুড, ভেরি গুড। আপনার তো জানেন দেখে দুজনে অনেক ভালো বলছেন। আর কেউ? স্যার আমাদের যে নলেজ দক্ষতা মানে জ্ঞান দক্ষতা তারপরে টোটাল একটা সমন্বিত রূপ এটা সমন্বিত রূপ হচ্ছে কম্পিটেন্সি। আর স্যার এভাবে বলা যেতে পারে ওনার মতো যে স্কিল নলেজ অ্যাটিটিউড তিনটা সমন্বয় কাজ করাতে আপনার দক্ষতা কম্পিটেন্সি বলে। আমরা খুব বুকিশ হয়ে যাচ্ছি, মানে বইতে যেটা আছে সেরকম। আর নিজে কি বুঝি, মানে আমি কি বুঝি আসলে কম্পিটেন্সি। বুকিশ তো হতেই হবে, যেহেতু অ্যাসেসমেন্ট দিতে হবে। মানে তার আগে তো আন্ডারস্ট্যান্ডিংটা কি সেটা। ওই যে আপনার প্রথম যেটা বলতেছিলেন সেটা ঠিক ছিল। আমি আসলে দেখতেছিলাম যে অন্যান্যরা সবাই কেমন রেসপন্স করে। অন্যান্যরা সবাই মানে রেসপন্স একটু কম পাচ্ছি অথবা সেটা হচ্ছে যে কম্পিটেন্সি বলতে যে আপনারা দুজন প্রথম দিকে যেটা বলছেন এটা অ্যাকচুয়ালি ঠিক, যে অ্যাবিলিটি টু পারফর্ম ওয়ার্ক অর টাস্ক টু দ্য স্ট্যান্ডার্ড এক্সপেক্টেড, মানে আমরা যে কাজটা করতেছি সেটা যে এক্সপেক্টেড স্ট্যান্ডার্ড বা মানদণ্ড অনুযায়ী কাজটা করতে পারার সক্ষমতাটাকেই বলা হয় হচ্ছে কম্পিটেন্সি। এটা হচ্ছে এক কথাই অ্যাবিলিটি টু পারফর্ম, ঠিক আছে, অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড, এটাই হচ্ছে কম্পিটেন্সি। এবার এইটাকে যদি আমরা আর একটু সংজ্ঞায়িত করতে চাই তাহলে বিষয়টা হচ্ছে এরকম দাঁড়ায়। এইবার হচ্ছে আমরা নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড এই জায়গাগুলোতে আসতেছি, যে কম্পিটেন্সি রেফার টু দ্য মেজারেবল অ্যান্ড অবজারভেবল নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। তার মানে আমার ভিতরে যে নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড থাকতে হবে সেটা মেজারেবল হতে হবে এবং অবজারভেবল হতে হবে। মেজারেবল এবং অবজারভেবল, খুব ভালো বলা, মেজারেবল, অবজারভেবল, পরিমাপযোগ্য এবং দৃশ্যমান। হিডেন কোনো কিছু এখানে থাকলে কম্পিটেন্সি হবে না। এই জন্য আমরা কিন্তু বলি নট ইয়েট কম্পিটেন্সি, মানে এনওয়াইসি বলা, যে এই মুহূর্তে আপনার ভিতরে এটা নাই, হয়তো আপনার ভিতরে আছে। আমরা অনেক সময় কাজ করতে গিয়ে নার্ভাস হয়ে যাই না, নার্ভাস হয়ে গেলে কিন্তু তখন আমাদের পারফর্ম খারাপ হয়। তার মানে ওই পারফরমেন্সটা আমাদের অবজারভেবল হয়, মানে অ্যাসেসর আমাকে অবজার্ভ করতে পারে। আর অবজার্ভ করতে না পারলে মেজার করতে পারবে, আর মেজার করতে না পারলে ডিসিশন নিতে পারবে না। এটাই হচ্ছে ফ্যাক্ট। এই জন্য বলা হয় যে আমরা যে পারফরমেন্সটা করবো তা আমাদের ভিতরে যে নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড থাকবে সেটাকে বলা হয়, সেটাকে মেজারেবল হতে হবে এবং অবজারভেবল হতে হবে। আর এই যে বলা হচ্ছে যে তিনটা এলিমেন্ট আমাকে অবজার্ভ করতে হচ্ছে, তিনটা এলিমেন্ট। কোন তিনটা এলিমেন্ট? নলেজ, আমার ভিতরে উপযুক্ত নলেজ আছে কিনা, স্কিল আছে কিনা, আর অ্যাটিটিউড। এই তিনটাকে বলা হয় হচ্ছে কম্পিটেন্সি এলিমেন্ট। এই তিনটাকে বলা হয় হচ্ছে কম্পিটেন্সি এলিমেন্ট। তবে কম্পিটেন্সির এলিমেন্ট কয়টা? দ্য কম্পোনেন্ট, কম্পিটেন্সি কম্পোনেন্ট, এলিমেন্ট, ক্রাইটেরিয়া, যাই বলি না কেন, এই তিনটা, নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। মনে থাকবে? নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড, এই তিনটাকে বলা হচ্ছে কম্পিটেন্সি এলিমেন্ট, ক্রাইটেরিয়া। তাহলে নলেজ কি? নলেজ জ্ঞান। কোন জ্ঞান? কিসের তাত্ত্বিক বা থিওরিটিক্যাল জ্ঞান? অকুপেশন এক্সাম বাদ দেন, আমি যে জব বা যে কাজটা করব ওই জব বা কাজটা করার জন্য ন্যূনতম যে তাত্ত্বিক বিষয় জানা দরকার সেইটা জানাটাকে বলা হয় হচ্ছে নলেজ। ডিমবাজি করার জন্য প্রথমে তাটা গরম করতে হবে, তেল দিতে হবে, ডিমটা ভেঙে ছেড়ে দিতে হবে। এই যে জানি, এইটাকে বলা হয় হচ্ছে নলেজ।
এটাই হচ্ছে নলেজ। যদি বলি প্র্যাকটিক্যাল অর থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ সাবজেক্ট বা অবজেক্ট, যেটাই বলি না কেন, দ্যাট ইজ কল্ড নলেজ। তাহলে স্কিল কি? দক্ষতা, কিসের দক্ষতা? কাজটা যে করবো সেই করার দক্ষতা আর কি। কাজটা করতে পারাটা, আমি জানি কিভাবে করতে হয়। সাইকেল কিভাবে চালাইতে হয় আমি জানি, কিন্তু সাইকেল চালাইতে পারি না। ডিম যে ভাজতে হয় এই যে বললাম, কিন্তু আমরা এখানে কয়জন আছি সবাই জানি যে ডিম ভাজি করতে আগুন লাগবে, একটা তা বা কড়াই লাগবে, একটু তেল লাগবে, আর একটা ডিম লাগবে। কিন্তু ডিম ভাজতে যে হাত পোড়ায় ফেললাম, ডিম ভাজতে যে ডিম পুড়ে গেল, অথবা আমি বলছি টোস্ট এবং ভিতরে কুসুম গরম থাকবে, কিন্তু এমন ভাবে ভাবছি তা এত গরম হয়েছে যে ডিম ছেড়ে দেওয়া মাত্র কুসুম ফেটে পড়ে কুসুম শক্ত হয়ে গেছে। বুঝতে পারছেন? আমার ছেলে ডিম খায়, ডিম টোস্ট খায়, কিন্তু দুই পাশের এক পাশে লাল হওয়া যাবে না, সাদা ডিম টোস্ট। এটা ওর মা ছাড়া কেউ পারে না। আমি তো জানি ডিম টোস্ট কিভাবে করতে হয়, কিন্তু অ্যাজ পার রিকোয়ারমেন্ট, অ্যাজ পার স্ট্যান্ডার্ড, ওই যে আমার ছেলে স্ট্যান্ডার্ড সেট করে দিচ্ছে যে দুই পাশে লাল হওয়া যাবে না, সাদা থাকতে হবে, সাদা ডিম পোস্ট। বুঝতে পারছেন? কারণ আমি তো ভাই সাদা ডিম পোস্ট করতে পারি না, তার মানে আমার ভিতরে ওই স্কিল নাই। কাজটা করতে পারা ওর মা পারে, তাহলে ওর মার ওই স্কিলটা আছে, ওর মা জানে প্লাস করতে পারে, এই স্কিলটা আছে। এই যে ক্যাপাসিটি টু পারফর্ম দ্যাট, কাজ যেটা করতে পারতে হবে, করা লাগবে, সেটা আমি পারফর্ম করতে পারবো, অ্যাক্ট করতে পারবো, কাজটা ফিল্ড লেভেলে বা রিয়েল জায়গায় যে করতে পারবো। ঠিক আছে? আমরা সবাই জানি দুটো তার জয়েন্ট দিলে ওই ফ্যান লাগাইতে হয়, লাগাইতে পারি কয়টা, রিয়েল লাইফ একেবারে উদাহরণ দিচ্ছি। ঠিক আছে? নলেজের সঙ্গে স্কিলের মিক্স, মানে ক্যাপাসিটি টু পারফর্ম দ্য অ্যাক্টস, এটাই হচ্ছে স্কিল। আর অ্যাটিটিউড, বাচনভঙ্গি বা মনোভাব, বাচনভঙ্গি বা মনোভাব। মনোভাব কিসের মনোভাব? কাজ করার মনোভাব, কাজের। সাথে আর একটা জিনিস আছে, সেফটি অ্যান্ড হাইজিন মেনে কাজটা করার মনোভাব, জি স্যার। মানসিকতা। আমরা সব হোটেলে খাই না কেন? সব হোটেলের খাবার ওরকম না। ওরকম না থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে কম দেখি সেখানে কিন্তু খাই না। চার দোকানে যে চার কাপ যদি অপরিষ্কার দেখি আমরা কিন্তু খাই না, ওকে চা যতই ভালো বানাক না কেন। দ্যাটস কল্ড অ্যাটিটিউড। 5 স্টার একটা হোটেলে এক কাপ চায়ের দাম হচ্ছে মানে 500 টাকাও আছে, একই রং চা, আর পান দোকানে 5 টাকা। তাহলে এই 5 টাকার চা ওকে আলাদা উপাদান দিচ্ছে? ওর দেখবেন যে ওই সিরামিক অথবা গ্লাসের কাপে দিচ্ছে, মানে ওই স্টিল গ্লাস দিচ্ছে, বা ওয়ান টাইম গ্লাস অনেক সময় দেয়, তাও দাম আপনার হচ্ছে কম দোকানের থেকে বেশি। দাম বেশিটা কেন? স্ট্যান্ডার্ডটা কেন? কোথায়? হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ডটা হচ্ছে অ্যাটিটিউডের ভিতরে, বুঝছেন? এই অ্যাটিটিউডের ভিতরে 5 স্টারের যে আপনাকে চাটা এনে দিচ্ছে তার চেহারা দেখলেও পরাণ ভরে যায়, এই অ্যাটিটিউড। ঠিক আছে? তার মানে কাজটা আমাকে করতে পারতে হবে, বাট মেইনটেইন দ্য প্রপার প্রসিডিউর, সেফটি অ্যান্ড হাইজিন। তিনটা জিনিস কি কি? প্রপার প্রসিডিউর, সেফটি অ্যান্ড হাইজিন, মানে কাজটা করার মানসিকতাকে বলা হচ্ছে অ্যাটিটিউড। ফার্স্ট অফ অল আমাকে করার মানসিকতা থাকতে হবে, সেকেন্ড হচ্ছে এই জিনিসগুলো আমাকে মেইনটেইন করে চলতে হবে, দ্যাটস কল অ্যাটিটিউড। ছেলের মা পারে, কিন্তু আমার সঙ্গে ঝগড়া করে ছেলের মা ডিমবাজি করবে না, তাইলে তো আর হইল না, তাই না? এইটা হচ্ছে বিষয়, প্যাটার্ন অফ অ্যাকশন আর কন্ডাক্ট।
সেটাই বলা হচ্ছে। আপনি কিভাবে কাজটা করবেন, কি কি মেনে কাজটা করবেন, কখন করবেন, এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে অ্যাটিটিউড। তাহলে অ্যাটিটিউডের সঙ্গে ইনভলভ কয়টা জিনিস কি কি বললাম স্যার? প্রসিডিউর, সেফটি, আর কি? প্রসিডিউর, সেফটি অ্যান্ড হাইজিন। ওই যে সংজ্ঞার ভিতর পড়ছি, তাই না? আমাদেরকে কি শেখায়? টিবেটের সংজ্ঞার ভিতরে পাইছি। দেখেন তো এই তিনটা জিনিসই আছে কিনা টিবেটের সংজ্ঞার ভিতরে। এই তিনটা জিনিসই আছে, ঠিক আছে? প্রসিডিউর, সেফটি অ্যান্ড হাইজিন মেনে কাজটা করার মানসিকতাটাকে বলা হয়েছে ক্লিয়ার। তাহলে কম্পিটেন্সি কি এবং কম্পিটেন্সির এলিমেন্ট কয়টা এবং এই এলিমেন্ট কোনটা কাকে বলে আমরা সবাই পারবো না এখন? জি ইনশাআল্লাহ। এখন আমাদের হিউম্যান বডির সঙ্গে তিনটা জিনিসের মিল আছে। নলেজ থাকে হচ্ছে মাথায়, স্কিল থাকে হচ্ছে হাতে, আর অ্যাটিটিউড কোথায়? মনে, হার্টে, ঠিক আছে? আর এই তিনটাকে যখন আমি একটা ব্লেন্ডারে দেব, ব্লেন্ড করব, আমার কম্পিটেন্সির জুস বের হবে। একটা যদি না থাকে তাহলে আমি কম্পিটেন্ট নয়। প্রপারটায় আনুপাতিক হারে থাকতে হবে। এটা জব টু জব ভ্যারি করে, কোথায় নলেজ বেশি লাগবে, কোথায় স্কিল বেশি লাগবে, কোথায় অ্যাটিটিউড বেশি লাগবে, কম বেশি লাগবে। বাট ওই জব বা জব রেসপন্সিবিলিটির উপরে ভিত্তি করে আনুপাতিক হারে তিনটায় আমার ভিতরে থাকতে হবে। একটা অ্যাবসেন্ট থাকলে আমি কম্পিটেন্ট। এই জন্য দেখবেন যে আমাদের মার্কেট হইতে না যে স্যার লেভেল ওয়ানে তো আমার রিটেনে অত গুরুত্ব না, ভাই আছে গুরুত্ব। আনুপাতিক হারে আপনার কোশ্চেনটা ওইভাবেই করা হয় যেন ওইটুকু নলেজ আপনার ভিতরে যাচাই করা হয়। কোশ্চেনটা সেভাবেই করা হয়। সব জায়গায় তিনটা জিনিসের সমান গুরুত্ব। হ্যাঁ, আনুপাতিক হারে কোন জায়গায় কতটুকু থাকবে এইটা ডিফাইন করা হয় ওই লেভেলের উপরে ভিত্তি করে, জব রেসপন্সিবিলিটির উপরে ভিত্তি করে, রিয়েল লাইফ নিডের উপরে ভিত্তি করে এগুলো ডিফাইন করা। কিন্তু নলেজও লাগবে, নলেজ যাচাইয়ের জন্য রিটেন টেস্ট, স্কিল যাচাইয়ের জন্য ডেমনস্ট্রেশন, আর অ্যাটিটিউড যাচাইয়ের জন্য কি কি? ওরাল। না, ওরালের মাধ্যমে নলেজ যাচাই করা হয়, অ্যাটিটিউডও যাচাই করা হয়। অ্যাটিটিউড যাচাইয়ের জন্য অবজারভেশন প্লাস ওরাল। অবজার্ভ করাতে হবে, এই জন্য অবজারভেশনটাকে খুব ইম্পর্টেন্ট করা হয়েছে যে ডেমনস্ট্রেশন করার সময় ও ঠিকমতো পিপি করছে কিনা এটাকে আপনি ওরালে পাবেন না অবজার্ভ করে পাবেন? অবজারভেশন চেকলিস্ট, আপনি তাকে অবজার্ভ করতেছেন যে হ্যাঁ পিপি করছে, হ্যাঁ ও ঠিকমতো সেফটি ম্যানার মেনে কাজ করতেছে, তাই না? সে হাইজিন ঠিকমতো মেনটেন করছে, ঠিক আছে? সে তার পাশের সহকর্মীর সঙ্গে সদাচরণ করে কাজ করতেছে যেন অন্যের অসুবিধা না হয় সেটা চেষ্টা করতেছে। এই যে এইগুলা জানা যায় অবজার্ভের মাধ্যমে। আর অ্যাটিটিউড প্লাস ওরালে তার মানসিকতা পরীক্ষা করার জন্য এইখানে এখন সে ভালো আছে, কিন্তু ভবিষ্যতে কোনো সিচুয়েশন আসলে সে কিভাবে অ্যাক্ট করবে এইটা হচ্ছে ওরালের মাধ্যমে দেখা হয়। এই জন্য আমাদের সিবিটি লেভেল 4-এ ওরালে কোশ্চেন করে, সিচুয়েশন বেস কোশ্চেন করে। যে ধরেন আপনার ক্যান্ডিডেট পিপি করলো না, তাহলে একজন অ্যাসেসর হিসেবে আপনি কি ডিসিশন নেবেন? এই যে দিস কাইন্ড অফ কোশ্চেন হোয়াটএভার আপনি যেটা সিদ্ধান্ত দেন না কেন, আপনি নট ইয়েট দিবেন না। পিপি না পড়লে তাকে অ্যাসেসমেন্টে বসতে দিবেন না, কারণ সেফটি ফার্স্ট, পিপি মাস্ট। সে তো পিপি না করলে ডেমনস্ট্রেশনই করতে পারবো না, তাকে আপনি নট ইয়েট দেবেন কিভাবে? হ্যাঁ, তো যাই হোক, মানে ওই ধরনের আলোচনা আছে পরে, অনেক আলোচনা আছে। তো এই জন্য বলা হচ্ছে যে অ্যাটিটিউড যাচাই করা হয় হচ্ছে থ্রু
অবজারভেশন অ্যান্ড ওরাল। আর নলেজ হচ্ছে রিটেন প্লাস ওরাল। ওরালে কিছু নলেজ বেস কোশ্চেন থাকে যেগুলোর মাধ্যমে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট গুলা যাচাই করা হয়। ঠিক আছে, কনফিডেন্সি স্কিল তার আছে কিনা সেইগুলো যাচাই করা। তো এইগুলা হচ্ছে রিলেভেন্স। এখন ডেমোতে না, ডেমোর সময় অবজারভেশনের মাধ্যমে তার অ্যাটিটিউডও যাচাই করা। সে ডেমোটা প্রপার সিকোয়েন্সে করতেছে কিনা, সে প্রপার সেফটি মেনটেন করে করতেছে কিনা, সে তার আপনার ওই এনভায়রনমেন্টের যে কোড অফ কন্ডাক্ট আছে বা নীতিমালা আছে সেগুলো মেনে চলতেছে কিনা। ঠিক আছে, এইগুলো হচ্ছে অ্যাটিটিউড। সে তার জোড়া দিতে পারে, এটা তার স্কিল, কিন্তু তারের ইনসুলেশন ছাড়াই হচ্ছে ডাব দিয়ে, ফ্ল্যাশ দিয়ে না, এটা তার অ্যাটিটিউড। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? কম্পিটেন্সির ফান্ডামেন্টালটা যদি আমরা না বুঝি আমরা সামনে কিন্তু অন্ধকারে থেকে যাব। নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। ঠিক আছে, ওকে। এবার আসেন টাইপ অফ ইউনিট অফ কম্পিটেন্সি। এই কম্পিটেন্সি গুলা কোথায় যেখানে বর্ণনা করা থাকে সেগুলাকে বলা হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি। মনে হতে পারে যে হুট করে ইউনিট অফ কম্পিটেন্সি কোন জায়গাতে আসছে, পড়তেছিলাম কম্পিটেন্সি, চলে আসলো ইউনিট অফ কম্পিটেন্সি। এই যে আমরা যে একটা জব করতে গেলে কি কি কাজগুলো করতে হবে সেগুলো যেখানে বর্ণনা করা থাকে সিএস এর ভিতরে, সেগুলোকে বলা হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি। এটা নিয়ে আবার পরে বিস্তারিত আলোচনা করবো। এখন জাস্ট আমরা জানি কয় ধরনের থাকে। একটা হচ্ছে জেনারিক কম্পিটেন্সি, যেটা হচ্ছে সকলের জন্য প্রযোজ্য। ইংলিশ, বাংলা, অঙ্ক, এই তিনটা জিনিস বেসিক, শুনতে পারা, পড়তে পারা, লিখতে পারা, বেসিক হিসেব নিকেশ করতে পারা। এটা ইলেকট্রিক্যালেরও লাগবে, এটা কনস্ট্রাকশনেরও লাগবে, আইটিরও লাগবে, সবার লাগবে, বিউটিফিকেশনেরও লাগবে, লাগবে না? সবার লাগবে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে জেনারিক কম্পিটেন্সি। সেকেন্ডে হচ্ছে সেক্টর স্পেসিফিক। ওই যে কনস্ট্রাকশন সেক্টর, ওর কনস্ট্রাকশন সেক্টরে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং জানা লাগবে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দেখে সেটা বুঝতে পারতে হবে। কিন্তু আইসিটি সেক্টরে যারা আছে তাদের সবাইকে কম্পিউটার পরিচালনা করতে পারতে হবে। আবার ইনফর্মাল সেক্টরে যারা আছে, বিউটিফিকেশন বা হোয়াটএভার যারা বলে, এদের কম্পিউটার না চালানো লাগবে এমন কোনো কথা নেই। আবার ড্রয়িংও যে ইন্টারপ্রিট করতে হবে বা ড্রয়িংও যে বুঝতে হবে এমন কোনো কথা নেই। ও কিন্তু মানে না জানলেও চলবে। তাহলে সেটাকে বলা হয় হচ্ছে সেক্টর স্পেসিফিক। ম্যানুয়াল, ড্রয়িং, মেজারমেন্টস, এগুলা ওই রিলেভেন্ট, ওই সেক্টরাল স্পেসিফিক। ঠিক আছে, আবার লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর আলাদা, ওই হাতুড়ি পিটানো পারতে হবে, যে যে অকুপেশনে থাকবে না কেন, এইগুলাকে বলা হয় সেক্টর স্পেসিফিক। আর অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সিসকে বলা হচ্ছে কোর কম্পিটেন্সি। যেমন ইলেকট্রিক্যালের আলাদা, ওদের ওই ওয়ারিং পারতে হবে, কনসিউল করতে পারতে হবে, তারপরে এইরকম। আবার প্লাম্বিং আলাদা, ওই বেসিন লাগাইতে পারতে হবে, পাইপ কাটতে পারতে হবে, থ্রেড কাটতে পারতে হবে, তার মানে স্পেসিফিক অকুপেশনে চলে গেল। ঠিক আছে, এখন ম্যাশনের যে যে প্লাস্টার করতে পারবে, ইট গাঁথতে পারবে, প্লাম্বিং আলার কিন্তু প্লাস্টারও করতে পারা লাগবে না, ইটও গাঁথা লাগবে। আবার রড বাইন্ডিং এ যে আছে তারও ওইটা করা লাগবে না, কিন্তু তাকে রড বাঁধতে পারতে হবে। আইসিটিতে আসলে ওয়েব ডিজাইনে যে থাকবে তাকে প্রোগ্রামিং পারতে হবে, কিন্তু গ্রাফিক ডিজাইনের হলো প্রোগ্রামিং না পারলেও হবে। এইরকম এইগুলাকে বলা হয় হচ্ছে অকুপেশনাল স্পেসিফিক। তো টাইপ অফ ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে তিন ধরনের: জেনারিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক আর অকুপেশনাল স্পেসিফিক। এই তিন ধরনের কম্পিটেন্সি আমাদের আছে। ঠিক আছে, তাহলে কম্পিটেন্সি কয় প্রকার?
প্রকার স্যার। 3 প্রকার। কি কি? জেনেটিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। রাইট। আমরা কি এই বিষয়টা সবাই বুঝছি? জি স্যার। বাকি সবাই কি মানে জি স্যার, বুঝতে পারছি। ভালো না চলে না? তার কোনো কোনো কোনটা বেশি করতে সেশনে আছে শেষ করে কি 80 ভাষা মানে ফুল সেশনে আছে। যদি দোকান খোলা যায়। ওকে, পার্টস অফ ইউনিট অফ কম্পিটেন্সি এটা আজকে আলোচনা করব না, এটা একেবারে আপনাকে ইউনিট অফ কম্পিটেন্সি বের করে আলোচনা করব। একটু এইটাতে আসি, এটা নেক্সট আলোচনা করব। কি ফিচার অফ কম্পিটেন্সি? গত সপ্তাহের আগের সপ্তাহে এই কোশ্চেনটা আসছে একদম হুবহু। রাইট ডাউন দ্য কি ফিচার অফ কম্পিটেন্সি। কম্পিটেন্সির ফিচার, কম্পিটেন্সির ফিচার হচ্ছে 4টা। বিং অ্যাবল টু ডু দ্য জব, কাজটা করতে পারতে হবে, এটা একেবারে মুখস্থ করতে হবে হুবহু। নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, জানতে হবে কিভাবে এবং কেন কাজটা হয়। হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডান, নোয়িং। আর নোয়িং হাউ টু ডু ইফ থিংস গো রং, যদি কোনো কারণে কাজটা করতে যায় রং ডিরেকশনে যায় তাহলে আমাকে জানতে হবে যে এটা বিকল্প কোন পদ্ধতিতে করব। আর রাইট অ্যাপ্রোচ টু ডু এর জব প্রপারলি অ্যান্ড সেফলি, তার মানে আমার কাজটা করতে গেলে ওই যে রাইট অ্যাপ্রোচ অ্যাটিটিউড যেটা এতক্ষণ বললাম, যে সেফলি এবং প্রপারলি জবটা করার জন্য আমার সঠিক অ্যাপ্রোচটা জানতে হবে। এই হচ্ছে 4টা কি ফিচার। এই কি ফিচার সম্পর্কে এইটা আপনারা মুখস্থ করবেন, এটা জানেন কোশ্চেনে আসা যায়। স্ক্রিনশট এই হচ্ছে কি ফিচার অফ কম্পিটেন্সি। এখন কম্পিটেন্সির 4টা ডাইমেনশন আছে। আজকে কি আর করবো না বাদ দেবো? বেশি হয়ে যাচ্ছে লোড? না স্যার, করেন স্যার। স্যার বলেন, স্যার বলেন। ওকে, তাহলে আসেন এবার আসি কম্পিটেন্সির ডাইমেনশন। তাহলে দেখেন কতগুলো জিনিস পড়লাম। কম্পিটেন্সি কাকে বলে, কম্পিটেন্সির এলিমেন্ট, এরপরে কি বললাম কম্পিটেন্সির টাইপ, এরপরে কম্পিটেন্সির ফিচার, এখন আছে কম্পিটেন্সির ডাইমেনশন। তাহলে কম্পিটেন্সিরই 5টা জিনিস মনে রাখবে, এক কম্পিটেন্সির 5টা জিনিস। তাহলে ডাইমেনশন অফ কম্পিটেন্সি, 4টা ডাইমেনশন একটা কম্পিটেন্সিতে বিদ্যমান থাকে। টাস্ক স্কেল, টাস্ক ম্যানেজমেন্ট স্কেল, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কেল, জব রোল, এনভায়রনমেন্ট স্কেল। এবার টাস্ক স্কেল,
আবারও বলি, ডাইমেনশন অফ কম্পিটেন্সি কয়টা? 4টা। টাস্ক স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল, আর হচ্ছে জব রোল, এনভায়রনমেন্ট স্কিল। এইবার টাস্ক স্কিল কাকে বলে? একটা সুনির্দিষ্ট কাজ করার জন্য যা যা জানা দরকার, যে পারফর্মটা করা দরকার, সেটা করতে পারাটাকেই টাস্ক স্কিল বলে। তাহলে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল কাকে বলে? ওই কাজটা সঠিকভাবে করার জন্য যে সিকোয়েন্সিয়াল স্টেপগুলা মেইনটেইন করা দরকার, সেই স্টেপগুলা সঠিকভাবে করতে পারা এবং একই সঙ্গে একাধিক টাস্ক কে ম্যানেজ করতে পারাটাকে বলা হয়েছে টাস্ক ম্যানেজমেন্ট। আমরা সংজ্ঞা অনেকে জানি, রিয়েল লাইফের এক্সাম্পল বা মানে রিয়েলাইজ করতে পারি না যে কোনটা টাস্ক স্কিল, কোনটা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আপনাকে যদি এখন একটা টাস্ক দেই বা একটা জব দেই, আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা টাস্ক স্কিল বা কোনটা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল? আমাদেরকে এটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে, আমি আবার বলতেছি, যে একটা টাস্ক বা জব কমপ্লিট করার ক্ষেত্রে যে সিকোয়েন্সিয়াল স্টেপ গুলা মেইনটেইন করে কাজটা করতে হবে, সেই সিকোয়েন্সিয়াল স্টেপগুলো ঠিকমতো করতে হবে, স্টেপ বাই স্টেপ, একটা আগে একটা পরে করব। ঠিক আছে? পাশাপাশি একসঙ্গে একাধিক কাজগুলোকে ম্যানেজ করতে পারে, এটা হচ্ছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আমরা যদি বলি, আমাদের পরিবারের, আমাদের মায়েদের দিকে যদি তাকাই, তাহলে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলের সবচেয়ে বড় উদাহরণ দেখতে পাই। সে একই হাতে, হ্যাঁ, আসতেছি স্যার। আপনি হয়তো একটু এর আগে পড়ছেন, এই জন্য আমরা এখানে নতুন লার্নারদের কথা চিন্তা করে স্যার সবাই একটু রেসপন্স করি, তাহলে ভালো হবে। আমি নতুন লার্নারদের জন্য আজকের সেশনটা নিচ্ছি স্যার। বাট থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স, cordial response. It's helped me to provide the good lecture or good delivery. টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটা হচ্ছে, আমি একটু আবারও রিপিট করি, যে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটা হচ্ছে একটা কাজ বা জব সঠিকভাবে করার উদ্দেশ্যে যে সিকোয়েন্সিয়াল স্টেপগুলো আছে, সেইগুলো প্রপারলি মেইনটেইন করতে পারাটাকে বলা হয়েছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। পাশাপাশি একই সঙ্গে একাধিক টাস্ক বা জব কে ম্যানেজ করতে পারা, প্রায়োরিটি সেট করে করতে পারাটাকেও বলা হয়েছে টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। আমার হাতে এই মুহূর্তে, আমি এই যে একটা যদি বাস্তব উদাহরণ দিই, আমি এখন আপনাদের ক্লাস কন্ডাক্ট করতেছি, এর ভিতরে আমার একটা ফোন আসছে, আমাকে ডিসিশন নিতে হচ্ছে যে আমি ক্লাস কন্ডাক্ট করব নাকি একটু পজ দিয়ে ফোনটা রিসিভ করব। অনেকগুলো ফোন আসছে, আমি অনেকগুলো স্কিপ করছি, বাট যে একটা রিসিভ করা হচ্ছে, দ্যাট ইজ কল্ড রিয়েল লাইফ টাস্ক ম্যানেজমেন্ট। আবার এই যে আমি যে আজকে পড়াচ্ছি, এই যে কোনটার পরে কোনটা পড়াইলে বা কোনটার পরে কোন টপিকটা ডেলিভারি দিলে সিকোয়েন্সিয়ালি বা লজিক্যালি মিল থাকবে, আমি অ্যালাইন করে দিতে পারবো, এইটা করতে পারাটাও কিন্তু টাস্ক ম্যানেজমেন্ট। আমরা অনেক সময় অনেক লেকচার শুনে বোরিং হই। আই ডোন্ট নো যে আমার লেকচার শুনে আপনারা বোরিং হচ্ছেন কিনা, এটা ফিডব্যাক হয়তো সেশন শেষে দিব 2 মিনিটে অনেকের কাছ থেকে। বাট আমরা অনেক সময় অনেক জায়গায় যে কিন্তু সেশন শুনে বোরিং বা ভাল লাগে না বা ধরতে পারি না যে এইটা কোনটার সঙ্গে মিল আছে। এটার কারণ হচ্ছে আমরা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল না, মানে এটা আমি সেশন ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে টাস্ক ম্যানেজমেন্ট স্কিলটা, এটা অকুপেশন ওয়াইজ বা টাস্ক ওয়াইজ ভিন্ন ভিন্ন হবে। তো এইটাও কিন্তু টাস্ক ম্যানেজমেন্ট, ইটস কল্ড অলসো টাস্ক ম্যানেজমেন্ট। তো এটাকে যদি বলি যে ability to plan and integrate as many different tasks as possible in order to complete a job, এই যে আমি যেটা বারবার বলতেছিলাম। এই যে ability to plan
and integrated as many different tasks. এবং বলতেছি যে as possible in order to complete a job sequentially. Also conduct multiple tasks simultaneously. That is called task management skill. আর contingency management skill বলা হচ্ছে ওই যে আমরা ফিচার অফ কম্পিটেন্সিতে পড়ছি না, knowing what to do if things going wrong, ওটাই হচ্ছে contingency management skill. ঠিক আছে? আর ওই যে 2 নম্বরে যেটা পড়ছি কি পড়ছি যে নো how and why things are done, that's called task management skill. আর 1 নম্বরে যেটা পড়ছি ability to perform the specific task, সেটা হচ্ছে task skill. তো ফিচারের সঙ্গে ডাইমেনশনের একটা অ্যালাইনমেন্ট আছে। আর কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট ওই যে কাজটা করতে গেলেও বাট রেগুলার ওয়েতে করতে পারতেছি না, কোন একটা ইরেগুলারিটিস ঘটলো, একটা অ্যাক্সিডেন্ট বলবো না, অ্যাক্সিডেন্ট অন্য জিনিস, এটা ওয়াশ করলে বুঝতে পারবো, বাট ইরেগুলারিটিস বা অ্যাক্সিডেন্ট হতে পারে, ইটস কল্ড অলসো অ্যাক্সিডেন্ট, বাট অ্যাক্সিডেন্টের আরো ওয়াইড রেঞ্জের সংজ্ঞা আছে যেটা হচ্ছে ওয়াশে আমরা পাবো। তো অ্যাক্সিডেন্ট হলো বা ব্রেকডাউন হলো অথবা পরে স্বাভাবিকভাবে কাজটা করা যাচ্ছে, তখন বিকল্প পদ্ধতিতে কাজটা করতে পারতে হবে, বাট স্ট্যান্ডার্ড বা কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ না। কন্টিজেন্সি করতে যে বিকল্প পদ্ধতিতে কাজটা করতে যে যদি আমাকে কোয়ালিটি কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে সেটাকে কিন্তু আমরা কন্টিজেন্সির ভিতরে আমরা ফেলবো না বা করবে না। ভেরি ক্লিয়ার। ঠিক আছে? যেমন আমি একবার অ্যাসেসমেন্ট দিতে যে বেকারিয়ান পেস্ট্রির একজনকে পেয়েছিলাম, উনি কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিলের কোশ্চেন করতেছেন, বললাম যে আরেকটা কোশ্চেন করেন, তখন উনি বললেন যে আপনার যদি ময়দা না থাকে তাহলে আপনি কিভাবে ব্রেডটা বানাবেন। উনি বললো যে আমি আটা দিয়ে বানাবো। তখন আমি বললাম যে আটা ময়দার জায়গায় যদি আটা দেন, অ্যাজ এ ক্লায়েন্ট আমি আটা খাই না, আটা খাইলে আমার অ্যালার্জি হয়, তাহলে কি হবে? আমি তো আপনাকে রিকোয়ারমেন্ট দিচ্ছি যে আমাকে ময়দার ব্রেডই দিতে হবে, তাহলে ইটস নট কল্ড কন্টিজেন্সি। কন্টিজেন্সি কি হতে পারে যে উনি ব্লেন্ডার দিয়ে আটার ডোটা করে, কিন্তু সে ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে অথবা ইলেকট্রিসিটি নাই, কিন্তু ঠিক 10 মিনিট পরে আমাকে ডেলিভারি দিতে হবে, তখন হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে আমরা ডোটা তৈরি করলাম। এই যে ইলেকট্রিক গ্রাইন্ডারের জায়গায় যে হ্যান্ড গ্রাইন্ডার ইউজ করলাম, দ্যাটস কল্ড কন্টিজেন্সি ম্যানেজমেন্ট, মানে বিকল্প পদ্ধতিতে কাজ করা। যে আমাদের স্যার ভালোই বলতেছিলেন যে আমাদের মায়েদের ভিতরে টাস্ক ডাইমেনশন অফ কম্পিটেন্সিটাই পুরোটাই আছে, 4টেই আপনি পাবেন। টাস্ক স্কিলও পাবেন, টাস্ক ম্যানেজমেন্ট স্কিলও পাবেন, সেটা তো প্রখারভাবে আছে, কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল তো আছেই। যে সে মানে ইয়া করে যে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল তার অনেক কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সে সেটাকে কি করে কাজটা ঠিকই উঠায়। ফাইনাল যেটা জব রোল এনভায়রনমেন্ট, পরিবেশ মেনে যে কোনো পরিবেশে কাজটা করতে পারাটাকে বলা হয় হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট। অর্থাৎ সঠিক ম্যানার এবং যে ফেভারেবল বা আনফেভারেবল এনভায়রনমেন্ট আছে সবাইকে ম্যানেজ করে সকলের সঙ্গে তাল মিলে ঝুলে কাজটা করতে পারাটাকে বলা হয় হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট স্কিল। ঠিক আছে? এই 4টাকে বলা হয় হচ্ছে ডাইমেনশন অফ কম্পিটেন্সি। এখন জব রোল এনভায়রনমেন্ট স্কিল বলতে আমরা অনেক সময় বুঝি যে আমার ওয়ার্ক প্লেস এনভায়রনমেন্টটাই হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট। ঠিক আছে? যে পরিবেশে হোক না কেন, আমি অত্যন্ত গরম মানে গরম সহ্য করতে পারি, তাহলে তো ভাই হবে না। আর ইলেকট্রিক্যাল আমি যখন এসটিপির ম্যানেজার ছিলাম তখন হার্ড স্কিল থিওরি পর্যন্ত ফ্যান চলতো, থিওরি শেষ ফ্যান বন্ধ, যতক্ষণ মধ্যে ডেমো চলবে ফ্যান বন্ধ। আমার তো সবাই এসে বললো যে স্যার এটা কিভাবে হবে, টিচাররাও বললো যে কিভাবে। আমি বললাম যে ভাই জব রোল এনভায়রনমেন্ট স্কিল, তার রিয়েল ওয়ার্ক ক্লাসে কি সে ইলেকট্রিকের কাজ করবে একটা বিল্ডিং এ,
সে কি ফ্যান চালায় কাজ করবে? মেশনের কাজ কি ফ্যান চালায় করবে? নিশ্চয় না। তুমি যতক্ষণ থিওরি করতেছো ততক্ষণ তোমার মাথার উপরে 10টা ফ্যান চলবে, কিন্তু প্র্যাকটিক্যালের সময় বা ডেমোর সময় ফ্যান চলবে না। আর তোমাকে জব রোল এনভায়রনমেন্ট স্কিলটাও কি করতে হবে? অ্যাকোয়ার করতে হবে। কারণ আহ, আমরা আপনাকে রেডি করতেছি ইন্ডাস্ট্রি ওয়ার্ক ফোর্সের জন্য, রিয়েল লাইফ ওয়ার্ক ফোর্সের জন্য। বুঝতে পারছেন? এটাই হচ্ছে বিষয়। এই হচ্ছে 4টা ডাইমেনশন। এখন আপনাদের একটা টাস্ক আছে। একটা এক্সাম্পল, আপনার বাসা থেকে আপনার একজন আত্মীয়কে মোটর সাইকেলে করে তাকে আপনার বাস স্ট্যান্ডে কি বলে সি অফ করতে যাবে। সি অফ তো বোঝেন, মানে উঠাই দিতে যাবে। আপনার বাড়িতে আত্মীয় আসছে, বেড়াইতে আসছে, তাকে আপনার টাস্কটা বোঝেন যে আপনার আত্মীয়কে আপনার বাড়ি থেকে বাস স্ট্যান্ডে তাকে বাসে উঠিয়ে দিতে মোটর সাইকেলে করে নিয়ে যাবে, পৌঁছাই দিতে। এটা হচ্ছে আপনার টাস্ক। আপনাদের কাজ হচ্ছে, আগামী ক্লাসে আমরা এটা দেখব যে এই টাস্কের 4টা ডাইমেনশন। আপনি টাস্কটা লিখবেন, তারপরে ডাইমেনশন নাম্বার 1 যে এই এই জবের টাস্ক স্কিল এইটা একাধিক হতে পারে, একটাই হবে তা না। এই কটা হচ্ছে টাস্ক স্কিল। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে এইটা। 3 নম্বরে হচ্ছে কন্টিজেন্সি ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে এইটা। 4 নম্বরে হচ্ছে জব রোল এনভায়রনমেন্ট স্কিল হচ্ছে এইটা। এইটা আপনারা আগামী ক্লাসে করবেন। আগামী ক্লাসের জন্য অ্যাক্টিভিটি হচ্ছে। আজকে আমরা এখানে শেষ করব। কারোর কোনো কোশ্চেন, কোনো মন্তব্য, মতামত থাকলে দিতে পারেন। আজকে শনিবার, আগামী সোমবার, শনি সোমবার রাত 9টা। জি স্যার। শাহাদাত হোসেন, সিভিএলএম এর হার্ড কপি না সফট কপি স্যার? সফট কপিটা আমাদের এই যে আপনি আপনাদের এখানে যারা অ্যাডমিশন নিয়েছেন তারা যে গ্রুপে আছেন সেই গ্রুপে দিয়ে দিব, এবং এই প্রেজেন্টেশনের সফট কপি আমরা দিয়ে দিব আর কি শেষ হলে 1 নম্বর মডিউল। আর এই ভিডিও লিঙ্কটাও আমরা ওই গ্রুপে দিয়ে দিব। আর যারা এখনো মানে আমাদের এই কোর্সে অ্যাডমিশন নেননি, আগামী দিন থেকে আমরা মানে এই ট্রেনিংটা মানে এটা আর ওপেন থাকতেছে না, নেক্সট সেশন থেকে ক্লোজ হয়ে যাচ্ছে। এখানে যারা আছেন সকলের জন্য মেসেজ। তো আপনারা যারা আছেন আপনি যদি শাহাদত স্যার আপনি তো আমাদের যদি অ্যাডমিশন হয়ে থাকেন তাহলে আমাদের ইমরানের সঙ্গে যোগাযোগ করিয়ে আপনি চাইলে আমাদের এখান থেকে হার্ড কপিও সংগ্রহ করতে পারবেন। আর ওই গ্রুপে যদি থাকেন তাহলে তো সময় মতো নোটিশ পাবেন না ইনশাআল্লাহ। ওকে। নাজমিন আপা কিছু বলবেন? আছে তো, করে দিলাম কপি। টাস্ক স্কিলটা হচ্ছে যে অ্যাবল টু ডু দ্য জব। টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হচ্ছে নো হাউ এন্ড হোয়াই থিংস আর ডান। কন্টিজেন্সি ম্যানেজমেন্ট হচ্ছে ওই যে বলা হচ্ছে যে নো, হ্যাঁ, আর ওই যে সেফটি অ্যান্ড হাইজিন মানে কাজ করতে হবে জব।
আর কারোর কোনো কোশ্চেন, প্রশ্ন, মতামত, একটু প্রশংসা চাইলে করতে পারেন, ইন্সপিরেশন দিতে পারেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝতে পারছি আপনারা মানে আজকে সেশনটা খুবই ভালো হয়েছে।